লিডারশিপ নেতারা জন্ম নেয় না, নেতৃত্বের গুণাবলীর মাধ্যমে তৈরি হয়। ব্রায়ান ট্রেসি। ভূমিকা অলিভার ভেল্ডের। মহান সুপ্রিম কোর্টের বিচারপতি একবার বলেছিলেন যে 3 ধরনের লোক আছে। কিছু লোক রয়েছে যারা ঘটনাগুলো ঘটায়, আবার কতিপয় কিছু লোক রয়েছে যা ঘটেছে তা দেখে, এবং আবার এমন লোকেরাও আছেন যারা যা ঘটেছে তার সামান্যতম ধারণাও রাখেন না। এই বইটিতে আমরা নেতৃত্বের কর্মের বিষয় এবং যারা ঘটনাগুলো ঘটায় এমন লোকেদের সম্পর্কে কথা বলতে যাচ্ছি। আমাদের সমাজে নেতৃত্বের প্রয়োজন আছে। আমাদের বাড়িতে, আমাদের ব্যবসায়িক সংস্থাগুলোতে, আমাদের বেসরকারি এবং পাবলিক সমিতিগুলোতে এবং আমাদের সরকারে নেতৃত্বের প্রয়োজন। আগের তুলনায় নেতৃত্বের দরকার অনেক গুণ বেড়েছে। বিশেষত আমাদের ভবিষ্যতে নিয়ে যাওয়ার জন্য নেতৃত্বের প্রয়োজন। দৃষ্টি ও সাহস আছে এমন লোকেদের আমাদের দরকার। নতুন সমুদ্রপথকে চার্ট করার এবং নতুন কিছু উদ্ভাবনের দক্ষতা রয়েছে এমন লোকেদের দরকার। আমাদের 2 ধরনের নেতা দরকার। প্রথম ধরনের সর্বাধিক গুরুত্বপূর্ণ, লেনদেনের নেতা। লেনদেনকারী নেতা হলেন এমন ব্যক্তি যিনি অন্যের সঙ্গে এবং অন্যের মাধ্যমে ঘটনা সম্পন্ন করেন। দ্বিতীয় যে ধরনের নেতার দরকার তারা হলেন রূপান্তরকামী। এরা হলেন সেই নেতা যারা পথ নির্মাণ করেন। এই ধরনের নেতা দূরদর্শী হয়ে থাকেন। এরা হলেন সেই নেতা যারা তাদের পূর্বে যা কিছু হয়েছে তার থেকে অনেক বেশি পর্যায়ে লোককে অনুপ্রেরণা দেন, উৎসাহ ও ক্ষমতা প্রদান করেন। আমাদের প্রতিষ্ঠানগুলোতে এবং বিশেষত আমাদের ব্যবসায় আমাদের এরকম নেতৃত্বের খুব বেশি প্রয়োজন। কারণ আজকের ব্যবসা প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা আগের তুলনায় অনেক বেশি কঠিন এবং অনেক বেশি দাবিদার, অনেক বেশি বিশ্লেষণাত্মক এবং আরও বেশি স্বার্থপর। কাউকে চাকরি দিয়ে সেই ব্যক্তিকে কি করা উচিত তা বলাই যথেষ্ট নয়। মানুষ এখন অংশ নিতে চায়। তারা তাদের চাকরি নিয়ে আলোচনা করতে চায়। তারা তাদের কাজের বিষয়ে নিয়মিত প্রতিক্রিয়া চায়। তারা জানতে চায় এতে আমার কি আছে। বর্তমানে আরও বেশি পরিমাণ ব্যক্তিরা নিজের চাকরির সন্ধানে বের হয়। তারা এই মনোভাব গ্রহণ করে, কেন আমি আপনার পক্ষে কাজ করব। লোকেরা যেসব সংস্থায় কাজ করতে যায় এর অন্যতম প্রধান কারণ হলো নেতৃত্ব। নেতৃত্বের 2টি অসাধারণ সংজ্ঞা আছে। আমি সেগুলো খুব পছন্দ করি, বিশেষত ব্যবসায়িক সংস্থাগুলোর ক্ষেত্রে। প্রথমটি হলো, নেতৃত্ব হলো সাধারণ মানুষের কাছ থেকে অসাধারণ কাজ আদায় করার ক্ষমতা। আরেকটি সংজ্ঞা, নেতৃত্ব হলো অনুসারী পাওয়ার দক্ষতা। বর্তমানে পদ, অর্থ বা কর্তৃত্ব থেকে যে নেতৃত্ব আসে তা হয় খণ্ডকালীন। একমাত্র সেই ধরনের নেতৃত্ব স্থায়ী হয় যেখানে লোকেরা সিদ্ধান্ত নেয় যে তারা অন্য কারো দিক নির্দেশনা এবং দূরদৃষ্টিকে অনুসরণ করবে। অন্য কথায়, এটি অনুসরণের এমন এক স্বেচ্ছাসেবী রূপ যা সেরা নেতাদের চিহ্নিত করে। অধ্যায় 1, নেতারা জন্ম নেয় না, নেতারা গড়ে ওঠেন। অনেক বছর ধরে আমি নেতৃত্বের উপর অধ্যয়ন করছি। আমি এ নিয়ে পড়াশোনা শুরু করেছিলাম সেই কিশোর বয়সে, এবং প্রথম যে নেতাকে নিয়ে আমি দীর্ঘ পড়াশোনা করেছি তিনি হলেন হানিবাল কর্তেস। আমি পুনিক যুদ্ধগুলোতে হানিবলের হাতির অল্পস পেরিয়ে যাওয়ার ক্ষমতা এবং রোমানদের বিরুদ্ধে যুদ্ধের কথা অনেক বইও পড়েছি। তিনি একটি খুব ছোট শক্তিকে নেতৃত্ব দানের জন্য গ্রহণ করেন এবং এটিকে একটি শক্তিশালী লড়াকু বাহিনীতে রূপান্তর করে 1000 মাইল দূরে গিয়ে সেই সময়কার সর্বশ্রেষ্ঠ সাম্রাজ্যকে পরাস্ত করতে পেরেছিলেন। তারপর আমি স্কিপিও নিয়ে পড়াশোনা করেছি। তিনি হলেন হানিবলকে পরাজিত করা জেনারেল। এই 2 জনের মধ্যকার পার্থক্য বুঝতে আমি নেপোলিয়ন এবং ওয়েলিংটনের জীবনও অবিচ্ছিন্নভাবে অধ্যয়ন করেছি। আমি ওয়াশিংটন, লিঙ্কন, জেনারেল জর্জ প্ল্যাটন, ডুইট আইজেনহাওয়ার ও উমর ব্র্যাডলি, যারা বিভিন্ন সময়ে মহান নেতা ছিলেন, তাদের নিয়ে পড়াশোনা করেছি। যা আমি পেয়েছি তা হলো, নেতারা জন্ম নেয় না, নেতারা গড়ে ওঠেন। পৃথিবীতে প্রাকৃতিকভাবে কোনো নেতাই আসে না। এমনকি আলেকজান্ডার দ্য গ্রেট পড়াশোনা করেছিলেন 8 বছর বয়স থেকে, শুধুমাত্র নেতা হওয়ার জন্য। সফল নেতাদের অধ্যয়ন। অতীত ও বর্তমানের দুর্দান্ত নেতাদের অধ্যয়ন নেতৃত্বের গুণাবলী বিকাশের অন্যতম দ্রুত ও নিশ্চিত পন্থা। কার্যকর নেতৃত্বের গঠন নিয়ে যত বেশি অধ্যয়ন করবেন, নেতৃত্বের মান এবং আচরণ আত্মস্থ করার সম্ভাবনা তত বেশি বৃদ্ধি পাবে। এই মান এবং আচরণ তখন আপনার কাজে এবং ফলাফলে দৃশ্যমান হবে। আব্রাহাম লিঙ্কন লিখেছেন, কেউ একজন সফল হলে অন্যরাও পারবে। প্রখ্যাত দার্শনিক বার্ট্রাস রাসেল একমত হয়ে লিখেছেন, কিছু যে করা যাবে তার সর্বোত্তম প্রমাণ হলো অন্যরা ইতিমধ্যে এটি করেছে। আপনি যাদেরকে চিনেন তাদের কী জন্য প্রশংসা করে থাকেন সে সম্পর্কে চিন্তা ভাবনা করুন, এবং তারপরে আপনি কিভাবে তাদের আচরণগুলোকে অনুসরণ করতে পারেন সে সম্পর্কে চিন্তা ভাবনা শুরু করুন। আপনি কিভাবে তাদের মতো হতে পারেন তা ভেবে দেখুন, এবং দেখুন একটি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে আপনি আসলে তাদের গুণগুলি অনুসরণ করতে শুরু করেছেন এবং নিজেই নেতা হতে শুরু করেছেন। আলেকজান্ডার যেভাবে গড়ে ওঠেন। উচ্চপদের নেতৃত্বের জন্য উচ্চাকাঙ্ক্ষী যে কারো জন্য আলেকজান্ডার দ্য গ্রেটের কাহিনী খুবই শিক্ষণীয়। 15 বছর বয়সে আলেকজান্ডার নিশ্চিত হয়েছিলেন যে পরিচিত বিশ্বকে জয় করা তার নিয়তি।
সমগ্র মানবজাতিকে একটি সাধারণ ভ্রাতৃত্বে ঐক্যবদ্ধ করার দিকে তার দৃষ্টি ছিল। অ্যারিস্টটলকে তার শিক্ষক হিসাবে পেয়ে তিনি বহু বছর ধরে তার কাছে পড়াশোনা করেছিলেন এবং নিজেকে প্রস্তুত করেছিলেন। তিনি তার বাবা এবং তার বাবার সময়কার সেরা জেনারেলদের কাছ থেকে সামরিক আর্ট শিখেছিলেন। তিনি নিজেকে একজন মহান রাজা হিসাবে দেখেছিলেন এবং নিজেই স্থির করেছিলেন যে কোনো লক্ষ্য তিনি অর্জন করতে পারবেন। তিনি যে অর্জন করতে পারবেন তার প্রতি তার অদম্য বিশ্বাস ছিল। প্রশাসন এবং যুদ্ধে উভয় ক্ষেত্রেই আলেকজান্ডার ছিলেন উজ্জ্বল। তিনি দায়িত্ব অর্পণে দুর্দান্ত যোগ্যতা দেখিয়েছিলেন এবং সঠিক সময়ে সঠিক পদে সঠিক কর্মকর্তাদের নিয়োগ করেছিলেন। তিনি পরিকল্পনা করতে, সংগঠিত করতে, চিন্তা করতে এবং লোকেদের মাধ্যমে ফলপ্রসূভাবে সম্পাদন করতে সক্ষম ছিলেন। আরবেলার যুদ্ধে আলেকজান্ডার তার 50,000 লোককে 1 মিলিয়ন মানে 10 লাখ শক্তিশালী পার্সিয়ান সেনাবাহিনীর বিরুদ্ধে সম্পূর্ণ সম্মুখ আক্রমণের নেতৃত্ব দিয়েছিলেন এবং তিনি তাদের হারিয়ে দিয়েছিলেন। পরাজয়ের দুর্ভাবনা তাকে কখনো পেয়ে বসেনি। তার নিজের উপর, তার লোকেদের উপর এবং যে কোনো অসুবিধা কাটিয়ে উঠতে তার দক্ষতার উপর সম্পূর্ণরূপে বিশ্বাস ছিল। অবস্থা যতই প্রতিকূল হোক না কেন, আলেকজান্ডার সকল মহান নেতাদের মতো তার লোকেদের সংগঠিত করা এবং আগের যে কোনো রেকর্ডের থেকে বেশি করার জন্য উদ্বুদ্ধ করার ক্ষমতা রাখতেন। তার নিজের শক্তি এবং দুর্বলতাগুলোতে মনোনিবেশের ক্ষমতা তিনি রাখতেন। তার জীবন এবং ইতিহাস সমস্ত মহান নেতৃত্বের গুণাবলীর মিশ্রণের উদাহরণ, যা বিজয় নিয়ে প্রতিটি গবেষণায় চিহ্নিত করা হয়েছে। আপনি নিজেকে নেতা ভাবুন। আমি ভূমিকাটিতে এই ধারণাটি প্রকাশ করেছিলাম যে এমন একটি স্পেকট্রাম আছে যেখানে খুব নিচে আমরা এমন লোকেদের খুঁজে পাই যারা কি চলছে তার সামান্যতম ধারণা রাখে না এবং এর প্রতি খেয়াল রাখতে পারে না। আবার একেবারে শীর্ষে রয়েছে আমাদের সমাজের 1 বা 2% লোক যারা সত্যি পরিবর্তনের ইঞ্জিনের স্পার্ক প্লাগ। আমরা প্রত্যেকে যে কাজগুলো করছি এবং প্রতিদিনের ভিত্তিতে যা বলছি তার উপর নির্ভর করে স্পেকট্রামে আমাদের ওঠানামা চলছে। আপনি যদি নেতা বা বড় নেতা হতে চান তবে মনে রাখবেন এর সব ক্ষমতা আপনার হাতে রয়েছে। আর গুরুত্বপূর্ণ হলো এটি আপনার মনে বিরাজ করছে। আপনি যা ভাবছেন আপনি তাই। আপনার নিজের চিত্র আপনার কর্মদক্ষতা নির্ধারণ করে। নেতা হিসেবে নিজের সম্পর্কে যেভাবে ভাবেন, নিজের ধারণাটি পরিবর্তনের মাধ্যমে আপনি আরও কার্যকর নেতা হয়ে উঠতে পারেন। এর সবই কারণ এবং প্রভাবের আইন দ্বারা শুরু হয়। এটি মহাবিশ্বের মূল আইন। গণিত বা বিজ্ঞানের যে কোনো ক্ষেত্রে অনন্য আইন এই আইনের উপধারা, যা বলে যে প্রতিটি প্রভাবের জন্য কারণ রয়েছে, কারণ ছাড়া কিছুই হয় না। এই আইনের প্রভাবটি শক্তিশালী। এর অর্থ প্রতিটি ব্যক্তির সাফল্যের কোনো না কোনো কারণ রয়েছে। সুতরাং আপনি যদি অন্য কারো মতো সফল হতে চান, আপনি যদি সফল ব্যক্তিদের অনুসরণ করতে চান এবং কিভাবে তারা কাজ করেছিলেন এবং কি সম্পাদন করেছেন, তারা কি করছেন, এসব কিছু আবিষ্কার করুন। সফল ব্যক্তিদের মতো বারবার একই কাজ করতে থাকুন এবং অবশেষে আপনিও ফলাফল পাবেন। একটি সম্পর্কিত আইন হলো বিশ্বাসের আইন। এতে বলা হয়েছে আপনি যদি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করেন তবে তা বাস্তবতায় পরিণত হবে আপনার জন্য। বা অন্যভাবে বলতে গেলে আপনার নিজেকেই একজন নেতা হিসেবে বিশ্বাস করতে হবে। দার্শনিক উইলিয়াম জেমস বলেছিলেন, বিশ্বাসই আসল ঘটনা তৈরি করে। এই বইটির উদ্দেশ্য হলো আপনাকে নেতা হতে সক্ষম করা এবং আপনি যদি ইতিমধ্যে নেতা হন তবে আপনাকে আরও কার্যকর নেতা হতে সক্ষম করা। আমাদের সমাজের সবচেয়ে কার্যকর নেতাদের কয়েকটি গুণাবলী এবং আচরণের বর্ণনা দিয়ে আমি এটি করব, যাতে আপনি সেই গুণাবলী অনুসরণ করতে পারেন এবং আপনার বাস্তবতায় সেসব ঘটনা ঘটাতে পারেন। অধ্যায় 2, মিশনের অনুভূতি। নেতাদের একটি দৃষ্টিভঙ্গি এবং মিশনের অনুভূতি আছে, যা পুরুষ এবং মহিলাদেরকে ওই লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য অনুপ্রেরণা দেয় এবং উদ্বুদ্ধ করে। একজন নেতা হিসেবে আপনার একটি লক্ষ্য থাকতে হবে যা আপনাকে উত্তেজিত এবং উদ্বুদ্ধ করে, এবং একমাত্র যে লক্ষ্য আপনাকে উত্তেজিত এবং উদ্বুদ্ধ করে তা হলো গুণগত মানসম্পন্ন গোল। শেয়ারের দাম বাড়াতে বা অর্থ উপার্জন করা বা টাকা বাড়ানো সম্পর্কে কেউ উত্তেজিত বা উদ্বুদ্ধ হয় না। তবে আপনি প্রয়োজনীয় ভোক্তাদের কাছে নতুন পণ্য বা পরিষেবা আনতে এবং সবার মধ্যে সেরা হওয়ার বিষয়ে এবং একটি প্রতিযোগিতামূলক ক্ষেত্রে সেরা হওয়ার চেষ্টা করুন আপনিও সেরা হবেন। একজন নেতা হিসেবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গিতে হলো সেরা হওয়া। একই দৃষ্টিভঙ্গি অবশ্যই আপনার ব্যবসা এবং আপনার প্রতিষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য। আপনি যা করেন তা সেরা হওয়ার জন্য। আপনি নিজের বা আপনার সংস্থার পক্ষে কম কিছুই গ্রহণ করবেন না। ব্যবসার ক্ষেত্রে কিছু জিজ্ঞাসা রয়েছে। আপনার পণ্য বা পরিষেবা সম্পর্কে কোন গুণটি আপনার গ্রাহকদের জন্য সবচেয়ে প্রাসঙ্গিক বা গুরুত্বপূর্ণ? সেই গুণটি যখন নিশ্চিত করে ফেলবেন তখন আপনার কর্মচারী এবং পরিচালকদের সমস্ত শক্তি এবং সৃজনশীলতাকে সেই ক্ষেত্রে উচ্চতর পারফরমেন্স অর্জনের দিকে ফোকাস করুন। আমাদের সেরা হওয়া প্রয়োজন। আপনি আপনার ক্ষেত্রে সেরা লোকেদের সঙ্গে মিলিত না হয়ে
এবং লোকজনের পক্ষে যে কর্মদক্ষতা দেখানো সক্ষম সে পরিমাণ ভালো পারফরমেন্স না দেখিয়ে যদি নিজের মতো করে কাজ করে যান, তবে সেরকম ভালো যেমন করতে পারবেন না, তেমনি অসাধারণ পারফরমেন্সও দেখাতে পারবেন না। অভিপ্রায় এবং উদ্দেশ্য ঠিক করুন। একটি মিশন কাজের অভিপ্রায় এবং উদ্দেশ্য প্রদান করে। মানুষ হিসাবে আমাদের যেমন খাদ্য, জল ও বাতাস প্রয়োজন, তেমনি প্রত্যেকটি কাজের অভিপ্রায় বা উদ্দেশ্য ঠিক করা প্রয়োজন। আমাদের তাৎপর্য বোধ থাকা উচিত। নেতারা হলেন সেই ব্যক্তি যারা আমাদের মধ্যে তাৎপর্য বোধ তৈরি করে থাকেন। নেতারা আমাদের মনে করিয়ে দেন যে আমরা যা করছি তা দৈনন্দিন কাজ থেকে অনেক বেশি মূল্যবান। তারা আমাদের অনুভব করতে দেন যে আমরা দলীয় মিশনের একটা অবিচ্ছেদ্য অংশ। মানুষকে গুরুত্বপূর্ণ বোধ করানোর 4টি পন্থা রয়েছে এবং সেগুলোর প্রথমটি প্রশংসা। সদস্যদেরকে তাদের কাজের মান এবং কোম্পানিকে সফল করতে তাদের ভূমিকার জন্য ধন্যবাদ জানাতে প্রতিটি সুযোগ দিন। যতবার আপনি ব্যক্তিদের ধন্যবাদ জানান, তারা নিজেদেরকে আরও মূল্যবান বলে মনে করবে এবং তাদের প্রতি আপনার বিশ্বাসকে ন্যায়সঙ্গত করার জন্য আরও প্ররোচিত হবে। মানুষকে আরও গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মনে করার দ্বিতীয় পন্থাটি হলো অনুমোদন। বড় বা ছোট যে কোনো অর্জনের জন্য প্রতিটি সুযোগেই আপনার অনুসারীদের প্রশংসা করুন। তাদের পরামর্শ এবং অন্তর্দৃষ্টি, তাদের চিন্তাভাবনার জন্য তাদের প্রশংসা করুন। লোকজন আপনার আবেগের প্রশংসা গ্রহণ করবে। তাদের আত্মমর্যাদাবোধ এবং সমূল্য বৃদ্ধি পাবে। তাৎক্ষণিকভাবে এবং বিশেষভাবে প্রশংসা করা গুরুত্বপূর্ণ, যাতে লোকেরা জানতে পারে যে এটি অভিনয় নয়। তৃতীয় পন্থা, আপনি একজন ব্যক্তির মধ্যে প্রশংসার মাধ্যমে গুরুত্ব এবং মূল্যবোধ তৈরি করতে পারেন। লোকজনের বৈশিষ্ট্যের জন্য যেমন অধ্যবসায়, তাদের সম্পদ যেমন পোশাক বা তাদের সাফল্যের উপর ক্রমাগত প্রশংসা করতে থাকুন। অনুসারীদেরকে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান বোধ করানোর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পন্থা হলো মনোযোগ। মানুষকে যদি প্রতিনিয়ত উপেক্ষা করা হয়, তবে তারা সংস্থার লক্ষ্যগুলোতে নিবেদিত হবে না। মিশনের খেলোয়াড়রা যদি ইনপুট বা প্রতিক্রিয়ার কোনো সুযোগ না পেয়ে কেবল কমান্ড পান, তবে তারা নিজেদের মুখ্য খেলোয়াড় মনে করবেন না। মনোযোগ অর্থ বাধা না দিয়ে লোকেদের কথা শোনা। অগত্যা তাদের পরামর্শ নিতে হবে বা তারা যা বলছে তাতে সম্মত হতে হবে এমন নয়, তবে তাদেরকে তাদের কথা বলার সুযোগ দিন। ধারণ কারণ সবাইকে এক করে। একটি ভালো লক্ষ্য বা মিশন কেবল সংস্থাকেই নয়, সংগঠনের প্রতিটি ব্যক্তির পক্ষে একটি স্পষ্ট দিক নির্দেশনা দেয়। একটি ভালো লক্ষ্য একটি সাধারণ কারণে সবাইকে এক করে দেয়। উদাহরণস্বরূপ, আইবিএম ব্যবসায়িক ইতিহাসের অন্যতম সেরা প্রতিষ্ঠান। এর লক্ষ্যগুলোর মধ্যে একটি হলো পুরো বিশ্বের যে কোনো সংস্থার চেয়ে সেরা গ্রাহক পরিষেবা দেয়া। এর অন্যতম মিশন হলো সেই সংস্থা হিসেবে পরিচিত হওয়া যা তার গ্রাহকদের যত্ন করে। এই মিশনে শুধু গুণগত নয়, পরিমাণগত লক্ষ্যেও জড়িত, যা পুরো কোম্পানির লোকেদের উত্তেজিত এবং উদ্বুদ্ধ করে কাজে আকৃষ্ট করে তোলে। কারণ তারা এটি সম্পর্কে চিন্তা করে এবং সর্বদা এটি নিয়ে কথা বলে। তারা বিশ্বাস করে যে তারা সবচেয়ে ভালো এবং তারা আইবিএম এর গ্রাহকদের সবচেয়ে বেশি যত্ন নেয়। সংস্থার প্রত্যেকেই জানে যে তার কাজ যে কোনোভাবেই গ্রাহকদের যত্ন নেওয়ার সঙ্গে সম্পর্কিত এবং এই জ্ঞান প্রত্যেককে একটি সাধারণ কারণে এক করে দেয়। একটি সংস্থার মিশন প্রায়ই একটি মিশন বিবৃতিতে আবদ্ধ করা হয়। একটি মিশনের বিবৃতি হলো সংস্থাটি কেন এবং এর লক্ষ্য বা উদ্দেশ্য কী তা বলা। মিশনের বিবৃতিগুলো গ্রাহককে কোনোভাবে আকর্ষিত করে থাকে। উদাহরণস্বরূপ, আপনার পণ্য বা পরিষেবা কিভাবে গ্রাহকের জীবনকে উন্নত করতে সহায়তা করবে। ইউটিউবের প্রতিষ্ঠাতা চ্যাট হার্লি চেয়েছিলেন যে লোকেরা ইন্টারনেটে হোমমেড ভিডিও পাঠাতে সক্ষম হোক। চার্লস সোয়ারের মিশনটি ছিল সর্বাধিক কার্যকর এবং নৈতিক আর্থিক পরিষেবা প্রদান করা। গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ এবং সের্গেই ব্রিন ইন্টারনেট নেভিগেশন করা আরও সহজ করতে চেয়েছিলেন। আপনার সংস্থার অস্তিত্ব কেন, এর কারণ কি, খুঁজে বের করুন। ব্যবসার প্রকৃত উদ্দেশ্য কি? একজন ব্যবসায়ী নেতার জন্য সর্বোপরি একটি প্রকৃত উদ্দেশ্য রয়েছে এবং তা হলো গ্রাহককে আকৃষ্ট করা এবং তাদের সেবা দেয়া। নেতা সংগঠনের গ্রাহককে কেন্দ্রীয়ভাবে ফোকাস করেন। নর্থইস্ট্রমের উদাহরণ নিন, যার নেতারা তাদের গ্রাহকদের সম্পর্কে অবিরাম এবং অবিচ্ছিন্নভাবে চিন্তা করেন। আইবিএম কেবল তার গ্রাহকদের কথা চিন্তা করে এবং কথা বলে। আর বেশি সংখ্যক সংস্থাগুলো গ্রাহকের প্রতি আকুল হয়ে উঠছে। আপনি দেখুন, সবাই এ ব্যাপারে সম্মত যে কোম্পানির উদ্দেশ্য গ্রাহককে সবচেয়ে উত্তমভাবে সন্তুষ্ট করা। এভাবে সবাইকে এক লাইনে নিয়ে আসা সহজ হয়। প্রকৃতপক্ষে আমি বিশ্বাস করি খুব সহজভাবে পরীক্ষা করে কোনো সংস্থা কতটা ভালো নেতৃত্ব দিচ্ছে তা আপনি বলতে পারেন। আপনি যখন কোনো প্রতিষ্ঠানে কাজ করেন,
তখন দেখুন কর্মীরা কিভাবে গ্রাহকদের কাছে উপস্থাপন হয়। তাদের কথা শুনুন। একটি ভালো প্রতিষ্ঠানের গ্রাহকদের সবসময় শ্রদ্ধার সঙ্গে উল্লেখ করা হয়। তারা সর্বদা গর্বের সঙ্গে গ্রাহকদের কথা উল্লেখ করে থাকে, যেন গ্রাহকরা সত্যি গুরুত্বপূর্ণ। কোনো গ্রাহকের কল একটি গুরুত্বপূর্ণ বিষয়, এবং যখন কোনো গ্রাহকের সমস্যা হয় তখন তাকে সহযোগিতা করা একটা উদযাপনের বিষয়। যখন কোনো গ্রাহক কল করে এবং কোনো পণ্য বা পরিষেবায় সন্তুষ্ট বা অসন্তুষ্ট হন, প্রত্যেকে তা গর্ব এবং কর্তৃত্বের সঙ্গে অনুভব করে থাকে। আপনার সংস্থায় লোকেরা কিভাবে গ্রাহক সম্পর্কে কথা বলে? ধরা যাক আপনি এমন একটি বিভাগ পরিচালনা করেন যা সংস্থার মধ্যে অন্য বিভাগকে পরিষেবা দেয়। অন্য বিভাগটি আপনার গ্রাহক। আপনার উৎপাদনের দায়িত্বের মধ্যে যা পড়ে তা যে ব্যবহার করবে সে আপনার গ্রাহক। নেতাদেরকে তার গ্রাহকদের সন্তুষ্ট করার কাজে খুব বেশি মনোনিবেশ করতে হয়। আপনি যদি কোনো ব্যবসায়ী নেতা বা কোনো বিভাগ বা কোনো সংস্থার নেতা হওয়ার প্রক্রিয়া থাকেন, তবে আপনার সেই ব্যবসায় বা বিভাগের লক্ষ্যটি কী হতে চলেছে তা নিয়ে বসে ভাবতে হবে। এটি সেরা হওয়ার জন্য একটি মিশনের সংকল্প। এটি অন্যকে সহযোগিতা করে থাকে। এটি আপনার উত্থানের প্রাথমিক পয়েন্ট এবং নেতৃত্বের শীর্ষে ওঠার পন্থা। অধ্যায় ৩, অ্যাকশন ওরিয়েন্টেশন। আপনি নেপোলিয়ন বা আলেকজান্ডার দ্য গ্রেট বা ফ্লোরেন্স নাইটেঙ্গেল বা মাদার তেরেসার জীবন যখন দেখেন, তখন দেখতে পাবেন তারা সর্বকালে অবিশ্বাস্যভাবে সক্রিয় পুরুষ এবং মহিলা ছিলেন। তারা কিছু ঘটার অপেক্ষা করেননি। তারা এমন মানুষ ছিলেন যাদের আইডিয়ার মধ্যে একটা মেশিন ছিল এবং তা চালু হয়েছিল। নেতারা উদ্ভাবক এবং উদ্যোক্তা হয়। এন্টারপ্রেনিয়র একটি ফরাসি শব্দ যার অর্থ গ্রহণ করা বা করা। উদ্ভাবনী অর্থ নতুন জিনিস চেষ্টা করা এবং সেদিকে চলতে থাকা। নেতারা মৃত্যুর দিকে যাত্রা করেন না। এটি আজকের ব্যবসায়ী নেতার মূল মন্ত্র। এটি করুন। ডু ইট। ঠিকমতো চেষ্টা করে দেখুন। এটি টম পিটার্সের বই ইন চার্জ অফ এক্সিলেন্স থেকে এসেছে। সেখানে তিনি বলেছেন যে শীর্ষ সংস্থাগুলো হলো যারা আরও বেশি চেষ্টা করে, আরও গর্ত করে এবং আরও অনুসন্ধান করে। তারা দ্বিধা করে না এবং বিশ্লেষণে মাসের পর মাস এবং বছর পর বছর ব্যয় করে কিছু খুঁজে পেতে চেষ্টা করে। তারা চেষ্টা করে কিছু করতে। যেমন তারা বলে, শুধু কিছু করতে যাবেন না, সামনে এগিয়ে যান। অ্যাকশন কিভাবে $2 মিলিয়ন সংগ্রহ করেছে? নেতারা ব্যক্তিগতভাবে কর্মমুখী। তারা ক্রমাগত তাদের সংস্থাগুলো নিয়ে এগিয়ে চলছে, তবে তারা নিজেরাই সর্বদা সক্রিয় থাকে। আগামীকাল এমন কিছু করবেন না যা আজ করা যেতে পারে। বিলম্ব হলো কর্মের বিপরীত। নেতারা বিলম্ব করেন না, অন্যথায় তারা নেতা হবেন না। এটি আমার ক্যারিয়ারের শুরুর দিকে একটি পাঠ। যখন আমি একটি বড় সংস্থার জন্য কাজ করছিলাম, আমার বস আমাকে শুরু করতে ফ্লাইটে করে রেনেতে যেতে বলেছিলেন। সংস্থাটি কিনেছিল $2 মিলিয়ন সম্পত্তির উন্নয়ন কাজ। তিনি বলেছিলেন যে আমি পরের সপ্তাহের মধ্যে যেতে পারি। আমি সেই সময়ে সংস্থার কোনো নেতা ছিলাম না, তবে যেহেতু আমি কখনোই বিলম্ব করিনি, পরের দিন সকালে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। লেভারডায় পৌঁছেই এবং সম্পত্তি সম্পর্কিত উন্নয়ন কাজের দায়িত্বে থাকা প্রকৌশলী সহ বিভিন্ন লোকের সাথে দেখা শুরু করার সঙ্গে সঙ্গে আমি অনুভব করেছি যে সম্পত্তিতে কিছু ভুল আছে। দিনের শেষে চুক্তিটি বন্ধ হওয়ার কয়েক ঘন্টা আগে আমি বুঝতে পেরেছিলাম যে কী ভুল ছিল। সম্পত্তির কোনো জলের উৎস ছিল না এবং উন্নত হওয়ার মতো কোনো কারণ ছিল না। তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে আমি আমার সংস্থাকে অদম্য এই জমি কেনার জন্য $2 মিলিয়ন ব্যয় করা থেকে বাঁচিয়েছিলাম। বলা বাহুল্য, আমার বস খুশি ছিলেন এবং 1 বছরের মধ্যে আমি 3টি বিভাগ পরিচালনা করছিলাম। সে কাজে সহযোগিতা করার জন্য আমার অধীনস্থ 42 জন কর্মী ছিল। নিজেকে ফরওয়ার্ড থিংসে সক্রিয় রাখুন। নেতারা অগ্রিম চিন্তা করবেন। বেশিরভাগ নেতাই ভবিষ্যতে থাকেন। তারা ক্রমাগত তাদের চিন্তাভাবনা ভবিষ্যতের দিকে কেন্দ্রীভূত করছেন। কি হবে এবং কিভাবে তা করা যায়। বেশিরভাগ নন লিডাররা বর্তমান এবং অতীতকে কেন্দ্র করে বেঁচে থাকেন। এগিয়ে যাওয়ার চিন্তাভাবনার অর্থ সেই লক্ষ্যগুলোর দিকে এগিয়ে যাওয়ার জন্য প্রতিদিন ফোকাস করা। নেতারা লক্ষ্য অর্জনের জন্য যে 7টি পদক্ষেপ অনুসরণ করেন। 1. আপনার প্রধান লক্ষ্যগুলোকে শনাক্ত করুন। আপনি কি অর্জন করতে চান তা ঠিকঠাক করুন। তা আপনার ব্যবসার জন্য হোক বা আপনার জীবনের জন্য হোক, স্পষ্টতা অপরিহার্য। 2. ডু ইট বা এটি করুন। নির্দিষ্ট এবং বিস্তারিত হতে হবে। এটি পরিমাপযোগ্য করুন। উদাহরণ হিসেবে আপনার লক্ষ্য হতে পারে আগামী 2 বছরে আপনার বিক্রয় দ্বিগুণ করা। সুতরাং এটি লিখুন। যদি আপনার লক্ষ্যটি লিখিত না হয়, তবে এটি অস্পষ্ট কল্পনা ছাড়া আর কিছুই নয়। লক্ষ্য অর্জনের জন্য একটি সময়সীমা নির্ধারণ করুন। যদি এটি একটি বড় লক্ষ্য হয়ে যায়, তবে এটিকে টুকরো টুকরো করে নিন এবং প্রতিটি টুকরোর জন্য সময়সীমা নির্ধারণ করুন। আমরা সময়ের নির্দিষ্ট লক্ষ্য দ্বারা উৎসাহিত হই। নিজেকে সময়সীমা দিন। প্রতিটি বড় লক্ষ্য অর্জনের জন্য আপনাকে যা করতে হবে তার একটি তালিকা তৈরি করুন। আপনি আরও কিছু কথা ভাবছেন, এটি সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ওগুলোকেও তালিকায় যুক্ত করুন। নাম্বার 5,
একটি অ্যাকশন পরিকল্পনা তৈরি করুন। এখানেই আপনি তালিকাটি নিয়েছেন এবং এটিকে নির্দিষ্ট পদক্ষেপে পরিণত করুন। দুটি বিষয় চিন্তা করতে হবে, অগ্রাধিকার এবং ক্রম। তালিকার আইটেমগুলোর মধ্যে কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, প্রথমে কি করা উচিত, এগুলো চিন্তা করতে হবে। তবে অগ্রাধিকার নির্ধারণের সময় 80-20 প্রিন্সিপালটি মনে রাখবেন। আপনি যা করেন তার 20% আপনার ফলাফলের 80% হিসেবে বিবেচিত হয়। আপনার গুরুত্বহীন জিনিসগুলোতে আপনার সময় ব্যয় করতে চান না। আপনি চান না যে আপনার লোকেরা গুরুত্বহীন জিনিসগুলোতে সময় ব্যয় করবে। আপনাকে এবং আপনার সংস্থাগুলোকে আপনার লক্ষ্যগুলো অর্জনে আসলে কি সহায়তা হচ্ছে তা চিহ্নিত করুন। ক্রম হিসাবে আপনাকে অন্য কিছু করার আগে ঠিক করা দরকার তা শনাক্ত করতে হবে। যে কোনো পরিকল্পনা এবং ক্রিয়াকলাপগুলো যা করতে চলেছেন, যা সীমাবদ্ধতা, যা প্রতিবন্ধকতা রয়েছে তা শনাক্ত করুন। অগ্রাধিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবচেয়ে গুরুত্বপূর্ণ বাধা কি? আপনার লক্ষ্যের জন্য আপনার কি কি বাধা আসবে সেগুলো লিস্ট করুন। নাম্বার 6, পদক্ষেপ নিন। এখন আপনার পরিকল্পনা রয়েছে এবং আপনি আগে যে পথে বাধা পেয়েছেন তা জানেন। আপনাকে অবশ্যই অবিলম্বে কাজ করতে হবে, আর কোনো বিকল্প হতে পারে না। অনেক লোক ব্যর্থ হয় কারণ তারা তাদের লক্ষ্য এবং পরিকল্পনা বাস্তবায়নে পদক্ষেপ নেয় না। নেতারা সেই ভুল করেন না। নাম্বার 7, প্রতিদিন কিছু করুন। আপনি যখন সকালে উঠবেন আপনার দিনটির পরিকল্পনা করুন এবং তারপর এমন কিছু করুন যা আপনাকে লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে নিয়ে যায়। পিটার ড্রাকার বলেছেন, নেতাদের দায়িত্ব ভবিষ্যতের কথা চিন্তা করা, যে কাজটা আর কেউ করতে পারবে না। কৌশলগত পরিকল্পনাকারী মাইকেল কমি বলেছেন, যারা ভবিষ্যতের কথা ভাবে না তারা এটিও পেতে পারেন না। লেখক এবং পরিচালনা বিশেষজ্ঞ আলেক ম্যাকেনজি বলেছেন, ভবিষ্যতের পূর্বাভাস দেওয়ার সর্বোত্তম পন্থা হলো এটি তৈরি করা। নেতারা লক্ষ্য নির্ধারণ করে এবং প্রতিটি লক্ষ্যে প্রতিটি ধাপে ধাপে এগিয়ে যাওয়ার মাধ্যমে ভবিষ্যৎ তৈরি করে। অধ্যায় 4, সাহসের উপকারিতা। নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ গুণটি হলো সাহস। সাহস যা নেতৃত্বের সূচনা করে এবং এটি নেতৃত্বের ব্যানার ঘিরে মানুষকে সমবেত করতে বাধ্য করে। আশ্চর্যজনকভাবে সাহস নেতৃত্বকে যথেষ্ট বিকাশ করতে পারে। সাহস আপনার জন্মগত কোনো বৈশিষ্ট্য নয়, এটি এমন কিছু যা আপনি শিখতে পারেন। আসলে সাহস একটি অভ্যাস যা অনুশীলন করে আপনি সাহসের বিকাশ করতে পারেন। যখনই আপনার দ্বিধার জন্য দূরে ফিরে যাওয়ার প্রবণতা মাথাচাড়া দিয়ে উঠবে, নিজেকে এগিয়ে যেতে বাধ্য করুন। সর্বদা আপনার ভয় পাওয়ার বিষয়গুলোর দিকে এগিয়ে চলুন। আপনি ভয় পান এমন জিনিস বা লোকেদের কাছ থেকে দূরে সরে থেকে বা এড়িয়ে গিয়ে আপনি কাপুরুষতার অভ্যাস গড়ে তুলছেন। আপনাকে অবশ্যই অন্য পথে যেতে হবে। এমন লোক বা পরিস্থিতির মুখোমুখি হওয়ার অভ্যাস করতে হবে যা আপনি ভয় পান। প্রতিবার যখন আপনি কোনো ভয়ের সম্মুখীন হন, এটিকে জয় করুন। তখন আপনার সাহস বৃদ্ধি পাবে। অবশেষে আপনি ক্রমাগত যে জিনিসগুলো ভয় করেন তা করার মাধ্যমে আপনি আর কোনো কিছুতেই ভয় পাবেন না। সাহসের অন্যতম চাবিকাঠি হলো আমার একটি প্রিয় লাইন। সাহসের সঙ্গে কাজ করুন এবং অদেখা শক্তিগুলো আপনার সহায়তায় আসবে। আমি অনেক পুরুষ ও মহিলাদের সঙ্গে কাজ করেছি যাদের ব্যবসায়িক ক্ষেত্রে দুর্দান্ত সাফল্য রয়েছে এবং যাদের দক্ষতা এবং সংস্থান সীমাবদ্ধ ছিল। তবু তারা যখনই সুযোগ পেয়েছেন তখনই তাদের নিজেদেরকে চালু করার চেষ্টা করেছেন। আপনি যখন নিজেকে ক্রমাগত পুশ করতে থাকেন, ঘটনা বা উপকরণগুলো আপনার পক্ষে কাজ করে বলে মনে হয়। আপনাকে সহায়তা করার জন্য বাহিনী, লোক এবং পরিস্থিতি একত্রিত হয়ে ষড়যন্ত্র করছে, যাতে আপনি এখন যেভাবে স্বপ্নেও ভাবছেন না সেভাবে কাজ করে আপনাকে সফল করে তুলতে পারে। সাহসের সঙ্গে অনুশীলন করুন, দৃঢ়তা অনুশীলন করুন। সাহসের তৃতীয় চাবিকাঠি হলো কাজ শুরু করার আগ্রহ। নেতারা অন্য কারোর জন্য কিছু করার অপেক্ষা রাখে না। আপনি কখনো নিজেকে একজন সফল জেনারেল কল্পনা করতে পারবেন না যে কখন আক্রমণটি হওয়া উচিত তা নির্ধারণের জন্য শত্রুর জন্য অপেক্ষা করা। নেতারা আক্রমণমুখী। যে সমস্ত জেনারেলদের নিয়ে আমি পড়াশোনা করেছি তাদের মধ্যে একজন ফ্রেডেরিক দ্য গ্রেট অফ প্রুশিয়া ছিল। তিনি তার জীবনদশায় গ্রেট হিসেবে পরিচিত কিছু লোকেদের মধ্যে অন্যতম ছিলেন। যখনই তিনি শত্রুর সঙ্গে দেখা করেছিলেন, যত বড় বাহিনী হোক না কেন, তিনি আক্রমণ করতেন। আপনি যদি প্রুশিয়ার ফ্রেডরিকের মুখোমুখি কোনো শত্রু বাহিনী হন, তিনি যখন আপনার কাছাকাছি আসলেই আক্রমণ করবেন। যদি তার 10,000 লোক থাকে আর আপনার 70,000, তবুও তিনি আপনাকে আক্রমণ করবেন। তার মূল মন্ত্র ধৃষ্টতা, ধৃষ্টতা, সর্বদা ধৃষ্টতা। তিনি অবশ্যই অনেক লড়াই হেরেছেন, তবে তিনি সমালোচনামূলক লড়াইয়ে জয়ী হয়েছিলেন এবং তার সময়ের অন্যতম প্রধান শাসক হয়েছিলেন। অবশেষে অন্যান্য নেতারা জানতেন যে তারা যদি প্রুশিয়ার ফ্রেডরিককে অতিক্রম করেন তবে
তিনি তাদের পরাস্ত করতে সর্বদা তার পুরো বাহিনীর উপর আক্রমণ করবেন। সাহস ধৈর্য ধরতে শেখায়। ধৈর্য ধরে রাখার ক্ষমতা হলো সাহসের আরেকটি চিহ্ন। এটিকে প্রায়শই সাহসী ধৈর্য বলা হয়। ব্রিটেনের প্রধানমন্ত্রী মার্গারেট থেচার এজন্য প্রতিষ্ঠিত ছিলেন এবং প্রখ্যাত ছিলেন। পরিস্থিতি যাই হোক না কেন, যতই কঠিন হয়ে উঠুক না কেন, আপনি যতই উত্তেজনা বা চাপের সম্মুখীন হন না কেন, অবশ্যই ধৈর্য ধরে রাখুন। কখনো কখনো আপনি যদি যথেষ্ট দীর্ঘ এবং কঠোর পথটি অবলম্বন করেন, তবে সূর্য মেঘের মধ্য দিয়ে ভেঙে যাবে এবং আপনার জন্য সবকিছু ঘটবে। জার্মানি যখন ইংল্যান্ডকে পরাজিত করতে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে জয়ের জন্য প্রস্তুত মনে হচ্ছিল, তখন উইনস্টন চার্চিল তার সর্বাধিক প্রখ্যাত ভাষণ করেছিলেন, যাতে তিনি বলেছিলেন, আমরা কখনো আত্মসমর্পণ করব না। আমরা হিটলারের সঙ্গে শান্তি স্থাপনের আহ্বান জানালেও তিনি এই আক্রমণাত্মক কথাগুলো প্রচার করেছিলেন। ব্যক্তিগতভাবে কেন তিনি আত্মসমর্পণে অস্বীকার ছিলেন তার ব্যাখ্যা তিনি দিয়েছিলেন। আমি ইতিহাস অধ্যয়ন করেছি, তিনি বলেছিলেন, এবং ইতিহাস আপনাকে বলছে যে আপনি যদি যথেষ্ট পরিমাণ ধৈর্য ধরে থাকেন তবে সর্বদা কিছু ঘটে যায়। তিনি সঠিক ছিলেন। ওই ব্যক্তিগত কথোপকথনের 1 মাসেরও কম সময়ের মধ্যে জাপানিরা পার্ল হারবারে বোমা মেরেছিল। হিটলার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল এবং এই গ্রহের সবচেয়ে বড় শক্তি চার্চিলের ইংল্যান্ডের সঙ্গে যোগ দিয়েছিল। সাহস করে সামনে বাড়ুন। মনে রাখবেন যে ভবিষ্যৎ ঝুঁকি গ্রহণকারীদের পক্ষে থাকে। যারা ঝুঁকি এড়িয়ে যায় তাদের মধ্যে জীবনের কোনো মহত্ব থাকে না। এর অর্থ এই নয় যে আপনাকে নিজের জীবনের সবকিছুতে ঝুঁকিপূর্ণ করে তুলতে হবে। এর অর্থ হলো আপনি এগিয়ে যাওয়ার পথে উল্লেখযোগ্য ঝুঁকি নিয়ে যান। সবচেয়ে খারাপ সম্ভাব্য ফলাফলটি বিবেচনা করুন এবং অপ্রয়োজনীয় ঝুঁকি হ্রাস করার জন্য যথাসাধ্য চেষ্টা করুন এবং এগিয়ে যাওয়ার সাহস রাখুন। সম্ভবত ইচ্ছা এবং সাহস ছাড়া অন্য কোনো গুণ নেতৃবৃন্দকে অনেতাদের থেকে আলাদা করে না। অধ্যায় 5। নেতারা হবেন কৌশলী। নেতারা সবসময় ভালো কৌশলবিদ এবং পরিকল্পনাবিদ। ব্যবসার ক্ষেত্রে সফল পুরুষ ও মহিলাদের সঙ্গে আমি কাজ করেছি। আমি যা পেয়েছি তা হলো তারা খুব ভালো পরিকল্পনাকারী। কৌশলগত চিন্তাভাবনা কিভাবে করবেন তা শিখতে তারা সময় নিয়েছেন অথবা শিখিয়ে দেওয়া হয়েছে। কৌশলগত চিন্তাভাবনার অর্থ হলো দীর্ঘ সময় নিয়ে দেখা, যাকে বলা হয় বিগ পিকচার চিন্তাভাবনায় নিযুক্ত হওয়া। নেতারা যা করেন তার যে বিষয় তাদের উপর প্রভাব ফেলতে পারে এমন ভিন্ন ভিন্ন বিষয়গুলো দেখুন। তারা নিজেদেরকে একটি বৃহৎ বিশ্বের অংশ হিসাবে দেখেন। তারা ভাবেন, আমি যদি এটি করি তবে কি ঘটবে। আমার প্রতিযোগিতা এমন প্রতিক্রিয়া জানাবে, বন্ধুত্ব ও শত্রুতা কিভাবে প্রতিক্রিয়া জানাবে, বাজার কি করবে, কি হবে। নেতারা আজ যা ঘটছে তার ভিত্তিতে ভবিষ্যতে কি হতে চলেছে তার সম্পর্কে সঠিকভাবে অনুমান করতে পারেন। তারা এই কাজে অধিক বিশেষজ্ঞ। এজন্য আমি একে বহুমুখী চিন্তাভাবনা বলে থাকি। ভবিষ্যতে গ্রাহকরা কি ধরনের পণ্য এবং পরিষেবা কিনবেন বা প্রত্যাশা করবেন তা নির্ধারণের জন্য গ্রাহকরা আজ কি কিনছেন তার বর্তমান প্রবণতাগুলোকে দেখুন। নেতারা সংকটের সম্ভাব্যতায় পরিমাণ করেন। তারা কিছু না ঘটা পর্যন্ত অপেক্ষা করেন না। তারা সবসময় জিজ্ঞাসা করেন, কি ভুল হতে পারে, আমার ব্যবসায় হুমকির সম্মুখীন হতে পারে এমন কি কি ঘটতে পারে। বহুমুখী চিন্তার মধ্যে আছে টেলিওলজিক্যাল চিন্তাভাবনা, যার অর্থ সামনে এগিয়ে আসা এবং কর্ম সম্পাদনের আগে বিভিন্ন প্রত্যাশিত ফলাফলের সন্ধান করা। বলা হয় নেপোলিয়ন তার তাঁবুতেই বেশিরভাগ যুদ্ধ জিতেছেন। তিনি যুদ্ধের পরিকল্পনা এবং তার মানচিত্রের দিকে নজর রাখতেন এবং ভুল হতে পারে এমন সমস্ত বিষয় বিবেচনা করতেন এবং সেগুলোর প্রত্যেকটির প্রতিক্রিয়াতে তিনি কি কি করবেন তা আগেভাবেই ভেবে রাখতেন। যুদ্ধের উত্তাপে যখন সবকিছু তার বিরুদ্ধে গিয়েছিল, তিনি ইতিমধ্যে কি করবেন তা পুরোপুরি চিন্তা করে রেখেছিলেন এবং তাৎক্ষণিকভাবে উত্তর দিতে সক্ষম হয়েছিলেন। ভালো সুকৌশলী চিন্তাবিদদের সর্বদা একটি সুবিধা আছে, তারা চিন্তাভাবনাটি আগেভাগে করতে সময় নেয় না। তৈরি করতে হবে কূট পরিকল্পনা। নেতাদের অবশ্যই তাদের সংস্থাগুলোর জন্য কূট পরিকল্পনা তৈরি করে রাখতে হয়। কার্যকর পরিকল্পনাগুলো তৈরির জন্য অবশ্যই 6টি মূল প্রশ্নের উত্তর দিতে হবে। নাম্বার 1, আপনি এখন কোথায়? যে কোনো কূট পরিকল্পনা কোম্পানির পরিস্থিতির সম্পূর্ণ মূল্যায়ন দিয়ে শুরু হয়। আপনি যদি আপনার বর্তমান পরিস্থিতিটি না জানেন তবে আপনি জানতে পারবেন না যে আপনার সংস্থাটি সুকৌশলী লক্ষ্যগুলো অর্জনের জন্য কী পদক্ষেপ নিতে পারে বা কী ধরনের পদক্ষেপগুলো নেওয়া ভালো হবে। প্রতিটি ব্যবসায়িক ইউনিট বা পণ্যের ক্ষেত্রে আপনার বিক্রয়, লাভজনকতা, সম্পদ প্রবণতা এবং প্রতিযোগিতামূলক অবস্থান নির্ধারণ করুন। আপনি আজ কোথায় আছেন? সততা এখানে মূল চাবিকাঠি। কোন সিদ্ধান্তগুলো আপনার বর্তমান পরিস্থিতির দিকে আপনাকে পরিচালিত করছে? আপনি কোন কার্যকলাপ করছেন যা আপনার বর্তমান সাফল্যের জন্য গুরুত্বপূর্ণ?
লাভজনক গ্রাহকদের আকৃষ্ট করে তাদের ধরে রাখার জন্য কোন কার্যকলাপগুলো প্রয়োজনীয়, কোন কার্যকলাপ আউটসোর্স করা যেতে পারে তবুও আপনি আপনার লোকেদের দিয়ে সেগুলো করিয়ে যাচ্ছেন। নাম্বার 3, আপনি এখান থেকে কোথায় যেতে চান, আপনি আজ কোথায় আছেন এবং কেন 1 থেকে 2-এ যাবেন সে ব্যাপারে স্থির করে নিন। আপনি এখন কোথায় যেতে চান তা আপনাকে অবশ্যই শনাক্ত করতে হবে, বিস্তারিত ঠিক করতে হবে। উদাহরণস্বরূপ, আপনি যে পণ্যগুলো বিক্রি করছেন, যে গ্রাহক বেস আপনি তৈরি করেছেন এবং এখন থেকে 5 বছরে আপনি যে আর্থিক ফলাফল অর্জন করবেন তা চিহ্নিত করুন। আপনি আজ যেখানে আছেন সেখান থেকে কোথায় যেতে চান একটি আদর্শ ভবিষ্যৎ নির্মাণের জন্য আপনাকে যা করতে হবে তার একটি তালিকা তৈরি করুন। যখনই আপনি কোনো নতুন কাজের কথা ভাবছেন তখনই এটিকে তালিকায় যুক্ত করুন। নাম্বার 5, আপনার কৌশলগত লক্ষ্যগুলো অর্জন করতে আপনার কোন কোন বাধা অতিক্রম করতে হবে এমন প্রতিবন্ধকতা এবং সীমাবদ্ধতাগুলো রয়েছে যা আপনাকে আপনার কৌশলগত পরিকল্পনায় বর্ণিত আদর্শ সংস্থা হতে বাধা দিচ্ছে। এই সীমাবদ্ধতা এবং কারণগুলো কি এবং সেগুলো সম্পর্কে আপনি কি করতে যাচ্ছেন তার ব্যাপার খুঁজে বের করুন। আপনার সুকৌশলী উদ্দেশ্যগুলো অর্জন করার জন্য আপনার অতিরিক্ত কোনো জ্ঞান বা সংস্থার প্রয়োজন। সবসময় নতুন নতুন মূল দক্ষতা থাকে যা গ্রাহকদের সঙ্গে প্রাসঙ্গিক থাকার জন্য এবং তার প্রতিযোগিতার চেয়ে এগিয়ে থাকার জন্য প্রয়োজন পড়ে। উদাহরণস্বরূপ, অনেক সংস্থার এখন তাদের কর্মীদের উপর সামাজিক মিডিয়া বিশেষজ্ঞ রয়েছে। কৌশলগত পরিকল্পনা সরঞ্জাম। কৌশলগত পরিকল্পনা তৈরির জন্য নেতাদের ব্যবহারের উপযোগী অন্যতম সেরা সরঞ্জাম হলো দৃশ্য পরিকল্পনা। প্রতিক্রিয়াটিতে 3 বা 4টি বিশদ দৃশ্যের বিকাশ জড়িত যা আপনার সংস্থা এবং ব্যবসায়ের পরিবেশটি 5, 10 বা 20 বছর পরে দেখতে কেমন হবে তা বর্ণনা করে। আপনি কি পণ্য বিক্রয় করছেন, আপনার গ্রাহকরা, আপনার প্রতিযোগী কারা এবং তারা কিভাবে বিভিন্ন কাজ করছে, নিয়ন্ত্রণ সংস্থাগুলোর মতো বাইরের বা পরিবেশগত প্রভাবগুলো কিভাবে আপনার ব্যবসায় প্রভাব ফেলছে, কিভাবে তা ব্যাখ্যার সঙ্গে সঙ্গে প্রতিটি দৃশ্যের প্রতিটি ক্ষেত্রে অবশ্যই বিশদ বিবরণ দিতে হবে। আপনার ভবিষ্যতের পরিস্থিতি নির্দিষ্ট হয়ে গেলে আপনি আজকের দিনে পিছিয়ে কাজ করতে থাকুন এবং আপনার এখনই কি করা উচিত নির্ধারণ করে বিভিন্ন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন। যদি বাস্তবে কোনো প্রতিযোগী আপনার পণ্যকে হেয় করে দেখায় তবে ওই পরিস্থিতি রোধ করতে আপনি কি করবেন এখনই তা রেডি করে রাখুন। নিজ জনশক্তি থেকে নির্ভূত করা। একটি ভালো কৌশলের গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের লোক এবং প্রতিষ্ঠানের শক্তি দেখে আপনার বাহিনীকে কেন্দ্রীভূত করা এবং এমন স্থানে কেন্দ্রীভূত করা যেখানে তারা বড় পার্থক্য আনতে পারে। এগুলোকে আপনার প্রতিদ্বন্দ্বীদের মার্কেটপ্লেসের প্রতিযোগিতায় দুর্বলতম অঞ্চলে ফোকাস করতে হবে। দুইজনই শক্তিশালী কম্পিটিটর এমন স্থানে প্রতিযোগিতায় নেমে নিজেদের শেষ করে দেওয়ার কোনো মানেই নেই, কিন্তু সেখানে কোনো কোম্পানির জন্য তার অনন্য গুণাবলী গ্রহণ, তার পণ্য বা পরিষেবা আলাদা করা এবং নির্দিষ্ট বাজারের উপর জোর দেয়া যেখানে প্রতিদ্বন্দ্বীরা দুর্বল থাকে এবং যেখানে বাজার উন্নত হতে পারে সেখানে বিভিন্ন কৌশল অনুসরণ করার জন্য বাজারে সর্বদা সুযোগ থাকে। যদি আপনার বাহিনীকে কেন্দ্রীভূত করা দরকার হয়, আপনি কোথায় প্রতিযোগিতার প্রতি ঝুঁকছেন তা সম্পর্কেও সচেতন থাকুন। আমরা WPO মানে দ্য ওয়ার্স্ট পসিবল আউটকাম যাকে বলেছি তার দিকে মনোনিবেশ করুন। যেখানে সবচেয়ে খারাপ সম্ভাব্য ফলাফল আসতে পারে, সবচেয়ে খারাপ সম্ভাব্য জিনিসটি কি হতে পারে এই সমস্ত পরিস্থিতির মধ্য দিয়ে ভাবুন, যাতে বাজার যদি আপনার সামনে একটি রিঙ্গার ফেলে দেয় তবে আপনি একটি পরিকল্পনা নিয়ে প্রস্তুত হন। কৌশলগত পরিকল্পনাকারী এবং নেতারা দ্রুত প্রতিক্রিয়া জানানোর ক্ষমতা রাখেন, কারণ তারা যা চলছে তা ভেবে রেখেছেন। এগুলো জলাবদ্ধ বা ঘটনা দ্বারা পরিচালিত হয় না। কি ঘটছে তা দেখার, পরিস্থিতি গ্রহণের এবং সম্পদ ও লোকেদের পুনর্নিয়োগে সিদ্ধান্ত নিতে বা নতুন কিছু পরিবর্তনে ব্যাক অফ করার এবং অন্যদের দিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাদের রয়েছে। অনেক ক্ষেত্রে প্রতিকূল পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়া জানানোর ক্ষমতাই নেতৃত্বের চিহ্ন। অধ্যায় 6, প্রেরণা ও অনুপ্রেরণার ক্ষমতা। আমাদের সমাজের একজন সাধারণ মানুষ তার জীবনদশায় তার সক্ষমতার 50% কমই ব্যবহার করতে পারে, কিন্তু একজন নেতা তার স্বাভাবিক কর্মক্ষমতার 30 থেকে 40% পর্যন্ত বেশি পর্যন্ত ইউজ করতে পারে। কোথা থেকে আসে প্রেরণা? প্রথম পদক্ষেপটি থেকে বোঝা যায় অনুপ্রেরণা কোথা থেকে আসে আর কিভাবেই বা এই নেতারা 50% পর্যন্ত অতিরিক্ত পারফরমেন্স করতে পারে। আমরা এর পেছনে 6টি অনুপ্রেরণার উৎস চিহ্নিত করেছি, যা গড় কাজকে ব্যতিক্রমী পারফরমেন্সে মানে স্বাভাবিক একটা কাজকে
অস্বাভাবিক পারফরমেন্সে ভালো পারফরমেন্সে করার মূল চাবিকাঠি। প্রথম অনুপ্রেরণার কারণটি হলো লোকজনকে চ্যালেঞ্জিং এবং আকর্ষণীয় কাজ করতে দেয়া। কর্মচারীরা কাজে নিযুক্ত না থাকলে সাধারণভাবে কর্মকর্তারা তাদের দোষারোপ করবেন, কিন্তু সে কর্মচারীদের কি এমন কোনো কাজ দেয়া হয়েছে যা কোনোভাবে আকর্ষণীয় নয়? নেতারা বুঝতে পারে যে মানুষকে উদ্বুদ্ধ করতে তাদের উদ্বুদ্ধ হওয়ার কারণ দিতে হবে। তাদের এমন কাজ দিন বা তাদের এমন চ্যালেঞ্জিং কাজ দিন যা তাদের প্রসারিত করবে এবং তাদের কমফোর্ট জোনের থেকে সরিয়ে নিয়ে তাদের বাইরে বেরোতে সহায়তা করবে। দ্বিতীয় বিষয় যা মানুষকে উদ্বুদ্ধ করে তা হলো মুক্ত যোগাযোগ। নেতারা কর্মচারীদের তারা এটি কেন করছে তার ব্যাখ্যা ছাড়া কোনো কাজ দেন না। কর্মচারীরা যদি বোঝেন তাদের কাজগুলো সামগ্রিক চিত্রে কতটা গুরুত্বপূর্ণ, তবে তাদের কাজের পারফরমেন্সে অনেক ভালো অগ্রগতি দেখা যায়। তৃতীয় বিষয়টি হলো দায়িত্ব এবং জবাবদিহিতা। কর্মীদের যদি কাজের জন্য দায়ী করা হয় তবে তাদের কার্যক্রম নিযুক্ত হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যায়। এটি তাদের মধ্যে আত্মবিশ্বাস ও আত্মসম্মান তৈরি করে। নেতারা তাদের পদক্ষেপ নেওয়ার সময় এবং তাদের সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার সময় কিভাবে তাদের কর্মীদের সমর্থন করবে তা ভালো করে জানেন। চতুর্থ বিষয়টি হলো ব্যক্তিগত বৃদ্ধি এবং প্রচার। কর্মচারীরা যদি মনে করেন যে তাদের দক্ষতা বৃদ্ধি পাচ্ছে এবং তারা নতুন ও গুরুত্বপূর্ণ কিছু শিখছেন, তবে তারা যথাসম্ভব সর্বোত্তমভাবে কাজ করতে উদ্বুদ্ধ হবেন। পঞ্চম ও ষষ্ঠ প্রেরণাদায়ক বা অনুপ্রেরণাদায়ক কারণ হিসাবে বেশিরভাগ মানুষ প্রথমে অর্থ এবং পরে কাজের অবস্থানকে গণ্য করে থাকে। টাকা এবং কাজ পরিস্থিতিতে মানুষকে উদ্বুদ্ধ করবে, তবে এগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুপ্রেরণাকারী নয়। 3 ধরনের সংবেদনশীলতার চাহিদা রয়েছে যেগুলো কর্মীদের সন্তুষ্ট করে, তাদের মোটিভেটেড করে এবং তাদের মোটিভেটেড রাখে। প্রথমটি হলো নির্ভরতার প্রয়োজন। নিজেকে বড় কোনো একটা কিছুর অংশ অনুভব করা এবং নিজেকে একটি ছাতা সংস্থার একটি গুরুত্বপূর্ণ উপাদান মনে করা যা গুরুত্বপূর্ণ কিছু করছে। ক্রমাগত কর্মীদের উপর জোর দিন যাতে তারা বুঝতে পারে যে তাদের কাজ কোম্পানির লক্ষ্যের জন্য মূল্যবান। দ্বিতীয় ধরনের সংবেদনশীলতার প্রয়োজন হলো স্বাধীনতার প্রয়োজন। এই ক্ষেত্রে লোকেরা তাদের নিজস্ব গুণাবলী এবং কর্তৃত্বের জন্য স্বীকৃত হতে চায়। তারা ব্যক্তি হিসাবে যা অর্জন করেছে তার জন্য স্বীকৃতি চায়। কর্মচারীদের ব্যক্তিগতভাবে নিজেদের সম্পর্কে দুর্দান্ত বোধ করার জন্য আপনি যে প্রতিটি সুযোগ নিচ্ছেন তা নিশ্চিত করুন। তৃতীয় ধরনের সংবেদনশীল প্রয়োজন হলো আত্মনির্ভরতার প্রয়োজন। এটি একইভাবে অনুধাবন করা দরকার যে আপনি একটি দলের অংশ। আপনি দলীয় একই লক্ষ্যে কার্যকর এবং সহযোগিতামূলকভাবে কাজ করে যাচ্ছেন। সেরা নেতাদের প্রতিনিয়ত কর্মচারীদের মধ্যকার কাজের সম্পর্কে সুরেলা ও উৎপাদনশীল থাকার জন্য পন্থা অবলম্বন করতে হয়। যে সমস্ত নেতৃবৃন্দ এই সমস্ত 3টি সংবেদনশীল চাহিদা পূরণ করতে পারেন তাদের এমন কর্মী থাকবেন যারা কোম্পানির সাফল্যে অবদান রাখতে কঠোর পরিশ্রম করে আনন্দিত থাকবে এবং কাজের প্রতি উদ্বুদ্ধ হবে। আর্ট অফ ডেলিগেশন। জনগণকে উদ্বুদ্ধ রাখার জন্য ডেলিগেশন একটি গুরুত্বপূর্ণ পন্থা, কারণ এটি তাদের কাজ এবং বিভাগ ও সংস্থার লক্ষ্যগুলোতে মালিকানা দেয়। ডেলিগেশন সম্পর্কে আপনার প্রয়োজনীয় কয়েকটি বিষয় এখানে প্রদান করা হলো। প্রথমে, সঠিক ব্যক্তিকে বেছে নিন। ভুল ব্যক্তির কাছে কোনো দায়িত্ব অর্পণ যে কারণেই হোক না কেন ব্যর্থতার দিকে নিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি করে। এর মানে কাউকে উদ্বুদ্ধ করার পরিবর্তে আপনি বিপরীত কাজটি করছেন। সঠিক ব্যক্তিকে বাছাই করা প্রতিনিধি দলের একটা গুরুত্বপূর্ণ কাজ। দ্বিতীয়ত, কাজের প্রয়োজনীয়তার সঙ্গে ব্যক্তির দক্ষতা মিলিয়ে দেখা। ওই ব্যক্তির কাজটি করার জন্য প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা আছে কিনা। তৃতীয়, সঠিক ব্যক্তিকে কার্যকরভাবে প্রতিনিধিত্ব প্রদান। সাধারণ মানের লোকেদের যে কোনো সাধারণ কাজ সম্পাদন করতে দিন যাতে আপনি আপনার সময়কে উচ্চ মূল্যবান কার্যগুলোতে মনোনিবেশ করতে পারেন। চতুর্থ, নতুন কর্মীদের সদস্যদের ছোট ছোট কাজগুলো অর্পণ করুন। এটি তাদের আত্মবিশ্বাস বাড়ানোর এবং বৃহত্তর কাজগুলো সম্পন্ন করার দক্ষতায় বৃদ্ধি করার সুযোগ দেবে। পঞ্চম, পুরো কাজ প্রতিনিধিত্ব করুন। লোকেরা যখন কাজের জন্য সম্পূর্ণ দায়িত্ব পেয়ে থাকে তখন তারা উদ্বুদ্ধ হয়। ষষ্ঠ, কাজের স্পষ্ট ব্যাখ্যা ও ফলাফল পরিমাপ। কি করা দরকার তা স্পষ্টভাবে ব্যাখ্যা করুন এবং ফলাফলটি পরিমাপ করার জন্য ম্যাট্রিক সেট আপ করুন। আপনি যদি এটি পরিমাপ করতে না পারেন তবে আপনি এটি পরিচালনা করতে পারবেন না। পরিশেষে, প্রতিনিধিদের অংশগ্রহণ এবং আলোচনা। কোনো কাজ বা দায়িত্ব হস্তান্তর করার চেয়ে অংশগ্রহণ সর্বদা বেশি প্রেরণাদায়ক। প্রশ্ন জিজ্ঞেস করতে এবং পরামর্শ দেওয়ার জন্য লোকেদের আমন্ত্রণ জানান। এটি নিশ্চিত করবেন যাতে তারা কার্যটির সম্পূর্ণ মালিকানা গ্রহণ করবে। এটি নিশ্চিত করবেন যাতে
তারা কার্যটির সম্পূর্ণ মালিকানা গ্রহণ করবে। আপনি যখন কোনো দায়িত্ব অর্পণ করেন, কর্মচারীদের কাজটি সম্পূর্ণ করে আপনার কাছে ফেরত দিতে দিন। নিখুঁতভাবে সম্পাদনে অপরিহার্য হলো কর্মচারীদের কাজ বোঝা। এমন লোককে প্রতিনিধিত্ব দেবেন না যে কাজের নোট নেয় না। সেখানে 50% সম্ভাবনা রয়েছে যে কর্মচারীটি আপনার নির্দেশনাবলী ভুল বোঝাবুঝি করবে। তাই ত্রুটিমুক্ত রাখতে প্রয়োজনে সেই ব্যক্তিকে নোট নেওয়ার জন্য এক টুকরা কাগজ বা লেখার প্যাড দিন। আপনার যা ইচ্ছা তাই হন। মানুষকে উদ্বুদ্ধ করার আরও বেশ কয়েকটি পন্থা রয়েছে। একটি পন্থা হলো উৎসাহ জাগানো। অনুসরণকারীদের উৎসাহী অংশগ্রহণকারীতে পরিণত করা নেতাদের দায়িত্ব। ফ্রান্সেস হেসেলবাইন যখন গার্ল স্কাউটদের প্রধান হিসেবে নিযুক্ত ছিলেন, তখন এই সংস্থাটি হুমকি দিয়েছিল। তবে হেসেনবেইন জানতেন যে সংগঠনের সঙ্গে জড়িত স্বেচ্ছাসেবী প্রেরণা ও উদ্বুদ্ধ হওয়ার জন্য একটি কারণ খুঁজছিলেন। এটা উৎসাহ তৈরি করার কথা নয়, এটি মানুষকে অন্যের সেবা করার জন্য যে অবিশ্বাস্য শক্তি টানছে তার কল্পনা। হেসেনবাইন সেই শক্তিতে ট্যাপ করার একটি পন্থা খুঁজে পেয়েছিলেন এবং তার গার্লস স্কাউটগুলো সম্পূর্ণ রূপান্তর তাকে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম অর্জন করতে সাহায্য করেছিল। নেতারা প্রায়ই উৎসাহী হয়ে উৎসাহ জাগিয়ে তোলেন। আপনি কি করছেন এবং কিভাবে উৎসাহী হয়ে আপনি অন্য মানুষকে তৈরি করতে পারেন, এদের একটির সঙ্গে আরেকটির সম্পর্ক রয়েছে। আপনি যদি অত্যন্ত উৎসাহী হন, তবে আপনার কর্মীরাও কিছুটা কম হলেও উৎসাহিত হবে। অন্যকে উদ্বুদ্ধ করা এবং উদ্বুদ্ধ করার আরেকটি পন্থা হলো আপনার প্রতিশ্রুতিবদ্ধতা। নেতারা তাদের প্রতিশ্রুতি রক্ষা করে 100% হারে। নেতাদের বৈশিষ্ট্যের মধ্যে একটি হলো তারা সকলেই 100% প্রতিশ্রুতিবদ্ধ থাকেন। কিছুক্ষণের জন্য না, তাদের কাজের প্রতি সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ থাকেন। আপনার প্রতিশ্রুতিবদ্ধতার স্তরটি আপনার চারপাশে অন্যদের প্রতিশ্রুতিবদ্ধতা নির্ধারণে সহায়তা করে। যাই হোক, আপনি যদি কমিটমেন্টের স্তরে আপনার উচ্চ পদের ব্যক্তিদের কাছ থেকে মনোযোগ আকর্ষণ করেন, তবে তা আপনার ওই পুরো প্রতিষ্ঠানটির প্রতিশ্রুতিবদ্ধতাকে নির্ধারণ করে। কারণ উচ্চ প্রতিশ্রুতিবদ্ধ ব্যক্তিরা সর্বদা একটি সংস্থার কাছে বেশি মূল্যবান বলে বিবেচিত হয় এবং তার প্রচার কোম্পানির ভালো লাগে। যে লোকেরা নিজস্ব ব্যবসা পরিচালনা করে, তারা দেখতে পায় যে তাদের নিজস্ব সংস্থা পণ্য এবং তাদের গ্রাহকদের সেবা দেওয়ার জন্য তাদের উৎসাহ ও কমিটমেন্ট নিজেদের ক্ষেত্রে তারা লিডার হয়ে উঠতে পারে কিনা তার মূল নির্ধারক হতে চলেছে। নেতারাও উৎসাহের মাধ্যমে অন্যকে ক্ষমতায়িত করে। ভ্যালি ফোর্জে সৈন্যদের উৎসাহিত করার সময় জর্জ ওয়াশিংটনের নেতৃত্বের গল্প বলা হয়। নেপোলিয়ন তার সৈন্যদের সঙ্গে মাঠে শিবির স্থাপন করছিলেন এবং তার সৈন্যদের তিনি কতটা বিশ্বাস করছিলেন তা জানলে আপনি বুঝতে পারবেন উৎসাহ ও অনুপ্রেরণা একটি শক্তিশালী উপকরণ। নেতারা আস্থা ও আত্মবিশ্বাসে উদ্বুদ্ধ করেন। আশ্চর্যজনক ব্যাপারটি হলো, আমরা যদি আমাদের নেতৃত্ব এবং দায়িত্বে থাকা লোকেদের প্রতি সত্যিই বিশ্বাস করি, তবে আমরা অনেক কিছু করতে পারি যা হয়তো এখন কল্পনাও করতে পারছি না। যদি আমাদের বিশ্বাস বা সেই লোকগুলোর প্রতি আমাদের আস্থা হ্রাস পায়, তবে আমাদের প্রেরণায় ক্ষতি হয়। অবশেষে নেতারা অনুগত্য ও অনুগত্যকে উদ্বুদ্ধ করেন। সিমেন্ট যেমন বালু এবং পাথরকে একসঙ্গে আবদ্ধ করে, অনুগত্য তেমনি প্রতিষ্ঠানকে একসঙ্গে আবদ্ধ করে। অনুগত্য যে কোনো সংস্থার সাফল্যের জন্য অত্যাবশ্যক। নেতারা মানুষকে পুরোপুরি অনুগত এবং সংস্থার প্রতি নিবেদিত করেন। অধ্যায় 7, লিডাররা জয়ের দিকে পরিচালনা করে। লিডাররা কিভাবে অনুগামী হন, এটি এমন কি যা সাধারণ পুরুষ এবং মহিলাদেরকে অসাধারণ পারফরমেন্স দেখাতে সক্ষম করে তোলে। লোকেরা কেন কোনো ব্যক্তিকে নেতার খেতাব দেয়? একটি সাধারণ মানুষকে লিডার বানানো হয় কারণ তারা এমন ব্যক্তি যারা সম্ভবত সংগঠনটিকে বিজয়ের দিকে পরিচালিত করে। নেতৃত্ব সংগঠনকে বিজয়ী করে তোলে। নেতৃত্বের প্রধান কাজ হলো বিজয়। এজন্যই যখন প্রতিষ্ঠানের দক্ষতা প্রশ্নবিদ্ধ হয় বা দল হারতে থাকে, তখন তারা প্রথমে সিইও বা কোচকে প্রতিস্থাপন করে, এমন কোনো ব্যক্তির উপর আস্থা জ্ঞাপন করে যে তাদের বিজয়ের দিকে নিয়ে যেতে পারবে। জনগণকে বিজয়ের দিকে পরিচালিত করার এবং আপনার দল যে জিততে পারে এই বিশ্বাস জাগিয়ে তোলাই আপনার দক্ষতা এবং আপনার নেতা হিসাবে অগ্রগতির মূল চাবিকাঠি। নেতারা শ্রেষ্ঠত্ব জয়ের দিকে ধাবিত করে। আপনি যখন আপনার পণ্য বা পরিষেবা নিয়ে মার্কেটিংয়ে যান, আপনার লোকেরা এমন জিনিস চায় যা তারা শ্রেষ্ঠভাবে উপস্থাপন করতে পারবে। গুণগত মান এবং সার্ভিস খুব গুরুত্বপূর্ণ। নেতারা বিশ্বাস করেন যে তাদের সংগঠন সেরা হতে সক্ষম এবং তাদের লক্ষ্য হলো তাদের সংস্থাকে শীর্ষস্থানীয় করা, 1 নম্বরে রাখা, সবার শীর্ষে রাখা। অন্য কারো মতো ভালো নয়, অন্য কারো মতো মন্দও নয়, তবে সবচেয়ে ভালো। পরিশেষে নেতারা সাফল্যের দিক থেকে ভাবেন। তারা সবসময়
সাফল্য নিয়ে চিন্তা করেন। আমরা যদি সার্বক্ষণিক সাফল্যের কথা চিন্তা করি, তবে আমাদের সফলতা হবে অনিবার্য। আপনার প্রতিষ্ঠানের সদস্যরা যদি ক্রমবর্ধমান বিক্রয়, মুনাফা, ব্যয় হ্রাস এবং সমৃদ্ধির বিষয়ে মনোনিবেশ করে, তবে বাজারে আসবে সাফল্য এবং তারাও সফল হবে। সামরিক কৌশল থেকে দিক নির্দেশনা। একজন সামরিক নেতার একটি লক্ষ্য রয়েছে বিজয়। অনেক ব্যবসায়ী নেতা সামরিক নেতার কাছ থেকে এবং সামরিক কৌশল থেকে অনুপ্রেরণা এবং দিক নির্দেশনা পান। আমি যেমন আমার বই ভিক্টরিতে লিখেছি কয়েকটি সামরিক কৌশল ও নীতি, যে কোনো ক্ষেত্রে আপনাকে বিজয় আনতে পারে। এখানে সেই নীতিগুলো দেয়া হলো। অভিযানের মূল লক্ষ্য। সামরিক নেতারা অভিযানের লক্ষ্য সম্পর্কে পুরোপুরি স্পষ্ট। এই বিষয়টি নিয়ে কোনো অস্পষ্টতা থাকতে পারে না। ব্যবসায়ের জন্য একটা স্বচ্ছতা এবং প্রতিশ্রুতিবদ্ধতার প্রয়োজন। আপনার কর্মচারীদের প্রত্যেককে অবশ্যই জানতে হবে যে তাদের কি করতে হবে। যুদ্ধের ময়দানের সৈনিকদের মতো তাদেরকে জয়ের জন্য প্রতিশ্রুতিবদ্ধ ও দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। আক্রমণাত্মক মূলনীতি। নেপোলিয়ন বলেছিলেন, ডিফেন্সিভ থেকে কোনো বড় যুদ্ধে জয়লাভ করা যায় না। নেতারা এতটা নিরাপদ খেলেন না। কি হয় তা দেখার জন্য তারা অপেক্ষা করেন না। তারা বাইরে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। নির্বোধ না হয়ে তারা আক্রমণাত্মক থাকেন এবং যুদ্ধের প্রতি দৃষ্টি নিবন্ধন করেন। জনসাধারণের মূলনীতি। এটি আপনার বাহিনীকে কেন্দ্রীভূত করার প্রশ্ন, যেখানে আপনার সেরা মানুষ, আপনার সেরা শক্তি এবং আপনার সেরা সংস্থা রয়েছে, যেখানে আপনার পক্ষে সবচেয়ে বড় বিজয়ের সেরা সুযোগ রয়েছে। টার্ন আর এন্ড নেতারা প্রায়শই প্রতিষ্ঠানের সেরা প্রতিভাগুলোর ক্রিয়াকলাপ পুনর্গঠন করেন, যাতে ফলাফলে পুনরায় ফোকাস দিয়ে কোম্পানিকে তার হেরে যাওয়া পরিস্থিতি থেকে বের করে আনতে পারেন। ম্যানুভারের মূলনীতি। বেশিরভাগ যুদ্ধক্ষেত্রে বিজয় কমান্ডারদের কাছ থেকে আসে, যারা শত্রুদের থেকে সংখ্যায় কম থেকেও প্রায়শই সামনে বা পিছন দিক থেকে আক্রমণ করেন। যুদ্ধক্ষেত্রের বাইরে কৌশলের নীতিটি সৃজনশীলতা এবং নমনীয়তা বুঝিয়ে থাকে। উদাহরণস্বরূপ, সম্ভবত এর অর্থ হলো একটি হেরে যাওয়া সংস্থাকে বিজয়ীতে পরিণত করতে আপনি এখন যা করছেন তার ঠিক বিপরীত কাজ করবেন। গুপ্তচর মূলনীতি। নেতারা তথ্য পান। তারা জানেন যে তথ্যই শক্তি। সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে সমস্ত তথ্য পাওয়া প্রয়োজন। কনসার্টেড অ্যাকশনের মূলনীতি। যখন দলের প্রত্যেকে ভাগ করে নেওয়া লক্ষ্য এবং মূল্যবোধ দ্বারা চালিত হয়, তখনই বিজয় আসে। অন্যরা কি করছে এবং কেন করছে তা সবাই জানে। প্রত্যেকেই জানে যে পুরো দলটি লক্ষ্য অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। একতা টিকিয়ে রাখতে নেতৃত্বের আদর্শ। যে কোনো সামরিক অভিযানে একজন নেতা থাকা দরকার। তিনি হবেন এমন এক ব্যক্তি যিনি চূড়ান্তভাবে এই অভিযানের সাফল্যের জন্য দায়ী। এটি বেসরকারি প্রচেষ্টাগুলোতেও প্রযোজ্য, বিশেষত যে কোনো সংকটের সময়। নেতারা এই জাতীয় পরিস্থিতিতে পরিষ্কার করেন যে তারা দায়িত্বে রয়েছেন এবং সমস্যা সমাধানে কাজ করছেন। অধ্যায় 8। লিডাররা হবেন যোগাযোগকারী। লিডাররা ভীষণ যোগাযোগকারী। যোগাযোগের ক্ষমতা নেতৃত্বের একটি মূল্যবান বস্তু। একজন লিডার হিসাবে আপনার সাফল্যের 85% অন্যদের সাথে কার্যকরভাবে যোগাযোগের ক্ষমতা দ্বারা নির্ধারিত হয়। সর্বোপরি, নেতা হওয়া অন্যের সঙ্গে আচরণের ব্যাপার। তাদের সাফল্য হলো আপনার সাফল্য। আপনি যদি যোগাযোগ করতে না পারেন, তাহলে আপনি নেতা হতে পারবেন না। কমিউনিকেশন একটি দক্ষতা যা শেখা যায়। প্রথম পদক্ষেপটি আপনার কমিউনিকেশনের মাধ্যমে আপনি যে 5টি লক্ষ্য অর্জন করতে চান তা বুঝতে পারা। 1. আপনি যদি চান লোকেরা আপনাকে পছন্দ এবং সম্মান করবে, নেতৃত্ব বন্ধু বানানোর বিষয় নয়। তবে আপনি যদি পছন্দ ও শ্রদ্ধা প্রকাশ করেন, তবে লোকেরা আপনার কথা শুনতে আরও আগ্রহী হবে। আপনি যা বলবেন তারা শুনতে চাইবে। নাম্বার 2. আপনি যদি চান লোকেরা আপনার মূল্য এবং গুরুত্বকে স্বীকৃতি দিক, সেজন্য আপনার কথা শোনার কারণ তৈরি করতে হবে। নাম্বার 3. যদি আপনি নিজের মতামত গ্রহণের জন্য অন্যকে প্ররোচিত করতে সক্ষম হতে চান, নেতৃত্ব আজ কমান্ডিংয়ের চেয়ে বেশি অনুধাবনের বিষয়। আপনার দৃষ্টিভঙ্গি দেখার জন্য আপনাকে অন্যকে প্ররোচিত করতে এবং আপনার অবস্থানের সঙ্গে একমত হতে সক্ষম হতে হবে। 4. আপনি লোকেদের মন পরিবর্তন করতে এবং আপনার সঙ্গে সহযোগিতা করাতে চান, কিন্তু আপনার বিপক্ষে এমন লোক থাকতে পারে যারা পূর্বের অবস্থানগুলো পরিবর্তন করতে অস্বীকার করে, যাতে আপনি সফল নেতা হতে না পারেন। এক্ষেত্রে তাদের সঙ্গে মত বিনিময় করা দরকার। নেতারা প্রায়শই এজেন্ট পরিবর্তন করেন এবং পরিবর্তনের মূল চাবিকাঠি কার্যকর যোগাযোগ। নাম্বার 5. আপনি পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে আরও বেশি প্রভাবশালী হতে চান। নেতৃত্ব শক্তি এবং প্রভাব দিয়ে এবং কার্যকর কমিউনিকেশনের মাধ্যমে সর্বোত্তম অর্জনকে সম্ভব করে তোলে। দৃষ্টিশক্তি স্পষ্ট হতে হবে। নেতারা তাদের মতামত, কৌশল এবং স্পষ্টতার সঙ্গে তাদের দৃষ্টিভঙ্গি অনুসারীদের জানিয়ে থাকেন। প্রতিষ্ঠানের ব্যর্থতার পেছনের কারণ হলো অস্পষ্ট ধারণা। একটি সফল প্রতিষ্ঠানে সব স্তরের কর্মচারীরা ক্রিস্টাল ক্লিয়ার স্পষ্টভাবে জানেন যে তারা কি অর্জন করতে চাইছে।
তারা কোথায় যাচ্ছে এবং তাদের ভবিষ্যৎ কি। তারা সুস্পষ্টভাবে জানে তাদের শক্তি এবং দুর্বলতাগুলো কি কি। আপনি যদি মহান নেতা হতে চান, তবে কিভাবে আপনার মতামত, ধারণা এবং লক্ষ্যগুলো অন্য ব্যক্তির কাছে প্রকাশ করতে হয় তা শিখুন এবং নিশ্চিত হয়ে নিন যে যেসব লোকের সাহায্যের প্রত্যাশা করছেন তারা কি কি অবদান রাখবেন বলে আশা করছেন। প্রত্যাশায় অবিচল থাকুন। কর্মক্ষেত্রে কর্মীদের 1 নম্বর অভিযোগ, তারা জানেন না যে তাদের কাছ থেকে কি প্রত্যাশা করা হচ্ছে। প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের অবদান রাখার প্রত্যাশায় কত লোক পেরোলে রয়েছে তা আশ্চর্যজনক, তবে তাদের কি করা উচিত তা সম্পর্কে তারা অনিশ্চিত। যে লোকেরা তাদের করণীয় বিষয়ে নেতিবাচক এবং ছদ্মবেশী হয়ে উঠছে, রাজনীতিতে জড়িয়ে পড়ছে এবং সংঘবদ্ধভাবে তাদের সর্বোচ্চ অবদান রাখতে অক্ষম হয়ে পড়ছে এবং তারা কি করছে তা স্পষ্টভাবে বুঝতে পারছে না, তাদের কাছে থেকে ইতিবাচক কিছু আশা করা যায় না। কি ছাড়াও নেতারা কেন কারণের সন্ধান করেন? অন্য যে কোনো কিছুর মতো নেতারা নিশ্চিত করেছেন যে মানুষ কেন করছে তা তারা জানেন। আজকের কর্মীদের মধ্যে আমাদের প্রত্যেকেরই জানা দরকার যে আমরা কেন একটি কাজ করছি। আসলে এটুকু যথেষ্ট নয় যে আপনি যা করছেন সেটা শুধু কাজ। আমরা কারণগুলো জানতে চাই কাজটি কিভাবে আমাদের প্রভাবিত করছে, আমাদের গ্রাহক এবং অন্যান্য লোকেদের আমাদের কাজ কিভাবে প্রভাবিত করে তা আমরা জানতে চাই। নীতেশ লিখেছিলেন, এ ম্যান ক্যান বেয়ার এনিথিং হোয়াট ইফ হি হ্যাজ এ বিগ এনাফ ওয়ে। বছর পর বছর ধরে আমি এমন অভ্যাসের বিকাশ ঘটিয়েছি যে আমি একটা চিঠি টাইপ করতে বললেও তাকে এটা বলে দিই আমি কেন চিঠিটা পাঠাচ্ছি। আমি দেখতে পেয়েছি মানুষ এত বেশি উদ্বুদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ, অনুগত, নিবেদিত এবং তাদের কাজে নিয়োজিত রয়েছে, তা সম্পর্কে তারা যত কম জানবে ততই উদাসীন হয়ে উঠবে। সবসময় সামনে থাকুন। অন্যের সঙ্গে কমিউনিকেশনে সর্বোত্তম পন্থা হলো মুখোমুখি হওয়া। ব্যক্তিগতভাবে আপনি যদি মহান জেনারেল এবং অন্যান্য মহান নেতাদের দিকে নজর দেন, তবে আপনি দেখতে পাবেন যে তারা সর্বদা মাঠে রয়েছেন। আপনি খুব কমই তাদের ডেস্কের আড়ালে লুকিয়ে থাকতে দেখেন। প্রকৃতপক্ষে আপনি ম্যানেজারিয়াল মাইন্ডের উপর যত বেশি এগিয়ে যাবেন, দেখবেন নেতারা তত বেশি সময় ব্যয় করছেন প্রকৃতপক্ষে লোকেদের সঙ্গে কথা বলে। প্রকৃতপক্ষে MBWA বা ম্যানেজিং বাই ওয়াকিং অ্যারাউন্ড এমন একটা অভিব্যক্তি যা ঘুরে বেড়ানো দ্বারা তৈরি করা ব্যবস্থাপনা। এর অর্থ অফিস থেকে বেরিয়ে আসা, ঘুরে বেড়ানো এবং লোকেরা কি করছে সে সম্পর্কে কথা বলার মাধ্যমে সবকিছু পরিচালনা করা। দৃশ্যমান এবং সহজে কাছে আসার যোগ্য হয়ে উঠুন, যাতে লোকেরা আপনার কাছে আসে এবং তাদের সমস্যাগুলো এবং তাদের বিভাগগুলোতে কি চলছে তা আপনাকে জানায়। আপনার অফিসে ঘন্টা, দিন, এমনকি সপ্তাহ ব্যয় করার চেয়ে আপনি আপনার কর্মী এবং গ্রাহকদের মধ্যে উপস্থিত হতে পারলে আরও তাৎক্ষণিক ও সময়োপযোগী তথ্য পাবেন। খুব ভালো নেতারা অফিসের বাইরে ঘুরে বেড়ান। তারা দৃশ্যমান এবং সহজলভ্য রয়েছেন এবং প্রায় 50% সময় অন্যদের সঙ্গে কাটান। দৃশ্যমানতা গ্রাহকদের সঙ্গে যোগাযোগ এবং শেখার ক্ষেত্রে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নেতাদের তাদের ন্যূনতম 25% সময় গ্রাহকদের সঙ্গে কাটাতে হবে। এটি সংখ্যা এবং পরিসংখ্যানের দিকে তাকিয়ে নয়, বরং অফিসের বাইরে গিয়ে গ্রাহকের যত্ন নিয়ে। অতীতে ভিসিআর অধিক জনপ্রিয় ছিল। সান্তা ক্লারার একটি কম্পিউটার এবং ইলেকট্রনিক্স স্টোরে ভিসিআর কিনেছিল এমন এক ভদ্রলোকের গল্প। একটা সময় ভিসিআর অনেক জনপ্রিয় ছিল। সান্তা ক্লারার একটি কম্পিউটার এবং ইলেকট্রনিক স্টোরে ভিসিআর কিনেছিলেন এমন এক ভদ্রলোকের গল্প বলছি। একজন বয়স্ক জাপানি লোক তাকে কাউন্টার জুড়ে পরিবেশন করছিলেন। তার ইংরেজি বেশ খারাপ ছিল। যখন গ্রাহক দোকানটি ছেড়ে চলে যাচ্ছিল, তখন এক বন্ধু তাকে টেনে নিয়ে বলল, আপনি কি জানেন যে সে কে? না, লোকটি জবাব দিল। ইনি হলেন সনি কর্পোরেশনের প্রধান আকিও মরিটা। মরিটা মার্কিন যুক্তরাষ্ট্রে ভ্রমণ করছেন, স্টোরগুলোতে গিয়েছিলেন এবং গ্রাহকদের কাছ থেকে প্রতিক্রিয়া জানতে সে নিজ হাতে পণ্য বিক্রি করছিলেন। বিক্রয়কর্মী যোগাযোগ সম্পর্কে একটি চূড়ান্ত বিষয়। নেতারা হলো কম চাপের বিক্রয়কর্মী। নেতারা সবসময় বিক্রি করেন। তারা প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গি, লক্ষ্য এবং কারণগুলো লোকেদের কাছে বিক্রি করছেন। তারা লোকদেরকে আরও বেশি দিন কাজ করা, আরও কঠিন সময়, আরও মূল্যবান অবদান, বোর্ডে আসা এবং আরও বৃহত্তর দায়িত্ব নেয়ার জন্য বিক্রি করছেন। সমস্ত মহান নেতারা অনেক ভালো সেলসম্যান হতে পারেন। বিক্রয় করতে সক্ষম হওয়া ছাড়াও নেতারা আলোচনা করতে পারেন এবং তারা আপোষ করতে পারেন। তাদের উইন উইন সমাধানগুলোর সন্ধান করার ক্ষমতা আছে। বিভিন্ন দৃষ্টিভঙ্গি, বিভিন্ন প্রয়োজন এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি সহ মানুষকে গ্রহণ করা এবং দৃষ্টিভঙ্গি সমন্বয় সাধন করা নেতাদের মূল অংশ, নেতৃত্বের মূল অংশ, যাতে তারা প্রত্যেকে সংগঠনের লক্ষ্য অর্জনের জন্য সহযোগিতায় কাজ করে। অধ্যায় 9। শিখতে হবে
প্রতিকূলতা থেকে। নেতারা কখনো অকৃতকার্যতা শব্দটা ব্যবহার করে না। তারা কখনো অকৃতকার্যতার দিকে চিন্তা করে না। তারা মূল্যবান পাঠ, অভিজ্ঞতা শেখার এবং অস্থায়ী বিঘ্নকে স্বীকৃতি দেন। তবে অকৃতকার্যতার দিক থেকে তারা কখনোই ভাবেন না। অনুপ্রেরণাকারী লেখক ওরিসন সোয়েট মার্ডেন লিখেছেন, যে ব্যক্তি তার শক্তি উপলব্ধি করে তার কোনো ব্যর্থতা নেই। কখন তাকে পরাজিত করা হয় তা সে জানে না। নির্ধারিত প্রচেষ্টাটির জন্য কোনো ব্যর্থতা নেই। অনিবার্য ইচ্ছাশক্তি তাকে চালিত করে। যে লোকটি প্রতিবার পড়ে যায় তার কোনো ব্যর্থতা নেই। সে রাবার বলের মতো প্রত্যাবর্তন করে। যখন প্রত্যেকে হাল ছেড়ে দেয় তখনও সে অবিচল থাকে। সবাই যখন পিছু সরে আসে তখনও সে এগিয়ে যায়। IBM এর টমাস জে ওয়াটসনকে অনেক বছর আগে একজন তরুণ নির্বাহী জিজ্ঞাসা করেছিলেন, আমি আমার কেরিয়ারে কিভাবে দ্বিগুণ গতিতে এগোতে পারি। অন্য কথায়, আপনি যতবার ব্যর্থ হন এবং শিখেন ততই দ্রুত আপনি সফলতা পাবেন। কিছু নেতা এমনকি এমন কথাও বলে, আমরা যদি আমাদের বাজারে সফল হতে চাই তবে আমাদের এখানে প্রায় দ্রুত ব্যর্থ হতে হবে। অন্য কথায়, আমাদের পাঠগুলো আরো দ্রুত অর্জন করতে হবে। বছরে 1টি বা 2টি ব্যর্থতার পরিবর্তে 10 বা 20টি ব্যর্থতা অনুভব করুন এবং আপনি আপনার বাজারে আধিপত্য বজায় রাখতে জ্ঞানসম্মত অবস্থানে ফিরে থাকতে পারবেন। সমাধান ওরিয়েন্টেড হন। নেতারা সমস্যার সমাধান এবং সংকট মোকাবেলা করতে পারেন কারণ তারা সমাধান ভিত্তিক। যদি কোনো সমস্যা হয় তবে তারা কিভাবে এটি মোকাবেলা করবেন সে সম্পর্কে চিন্তা ভাবনা করছেন, ব্যক্তিকে দোষী করার জন্য নয়। আমরা ক্রাশ পয়েন্ট বইয়ে নেতারা সংকট এবং বিপর্যয় প্রতিক্রিয়া জানাতে যে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলো গ্রহণ করেন তার কিছু বর্ণনা দিয়েছি। তা যতই বড় হোক না কেন, শান্ত থাকুন, চিন্তিত হতে বা রাগ করতে ভুলে যান। অবশ্যই এটি করা সহজ। নেতারা তাদের সান্ত্বনা এবং তাদের মানসিক স্পষ্টতা বজায় রাখেন, কেননা তারা এমন কোনো কিছুতে রাগান্বিত না হওয়াতে সক্ষম হন যা তারা পরিবর্তন করতে পারেন না। আপনার সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী হন। আপনি অতীতে সংকটের মোকাবেলা করেছেন এবং আবার তা করতে পারবেন। আপনার সক্ষমতা নিয়ে আত্মবিশ্বাসী হন। আপনি অতীতে সংকটের মোকাবেলা করেছেন এবং আবার তা করতে পারবেন। সাহস করে এগিয়ে যেতে হবে। আকস্মিক ঘটনা ঘটার ফলে অবশ্যই যাবেন না। পরিস্থিতি প্রতিকারের জন্য অবিলম্বে নির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করুন। তথ্য জানুন। সিদ্ধান্ত নেওয়ার আগে ঠিক কি হয়েছিল তা সন্ধান করুন। 100% দায়িত্ব গ্রহণ করুন। অতীতের দোষ খুঁজে পাওয়া বা বসবাস করা কিছুই সমাধান করে না। প্রতিনিয়ত লোকেদের সাথে কমিউনিকেট করুন। লোকজনকে অবহিত রাখুন। অনিশ্চয়তা সংকটকে জটিল করে তোলে। আপনার সীমাবদ্ধতাগুলো চিহ্নিত করুন। সেই সব সীমাবদ্ধতাকে চিহ্নিত করুন যেগুলো সংকটের সমাধানকে ধীর করে দেয় এবং এগুলোর মোকাবেলা করুন। আপনার সৃজনশীলতা প্রকাশ করুন। যতটা সম্ভব সমাধান বিকাশ করুন। প্রতিটি আক্রমণে পরিস্থিতিটি পুনর্মূল্যায়ন করুন। তথ্য সংগ্রহ করুন, তারপর আক্রমণ করুন। সমস্ত ব্যাপারকে সহজ রাখুন। সংকট পরিস্থিতিতে আরও বেশি করণীয় রয়েছে, সেগুলোর উপর ফোকাস সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কখনো নিজের সততা নিয়ে আপোষ করবেন না। আপনি যেই সংকট বা চ্যালেঞ্জের মুখোমুখি হন না কেন, আপনাকে অবশ্যই নিজের সততা নিয়ে কোনো আপোষ না করে সমাধান করতে হবে। মনে রাখবেন, সবাই আপনাকে দেখছেন। আপনি সফল হওয়া অবধি স্থির থাকুন। সংকট নিরসন করা যতই কঠিন হয়ে উঠুক না কেন বা যত সময় নেয় না কেন, কখনো হাল ছাড়বেন না। টার্ন অ্যারাউন্ড আর্টিস্ট। অনেক নেতৃত্ব পরিস্থিতিগত। অনেক নেতাই একটি পরিস্থিতির কারণে সামনে উঠে আসে। আমি বেশ কয়েক বছর ধরে সাধারণ পুরুষ এবং মহিলাদের দেখেছি যারা গড়পড়তা অবস্থানে রয়েছে এবং তারপরও অশান্তি ও প্রতিকূলতার মাঝে হঠাৎ করে তাদের মধ্যে নেতৃত্ব জেগে ওঠে। আমি এমন লোকেদেরও দেখেছি যারা এক পরিস্থিতিতে দুর্দান্ত লিডার ছিল এবং অন্য পরিস্থিতিতে দুর্বল নেতা হিসেবে পরিচিত হয়েছিল। কিছু লোককে স্থিতিশীল অবস্থার মধ্যে খুব ভালো নেতা এবং অন্যদেরকে অশান্ত পরিস্থিতিতে খুব ভালো নেতা হিসেবে পাওয়া যায়। আজ আমেরিকাতে কখনো কখনো একজন ব্যবসায়ী নেতার অবশ্যই টার্ন অ্যারাউন্ড শিল্পী হিসাবে কাজ করা উচিত। টার্ন অ্যারাউন্ড শিল্পী এমন পরিস্থিতিতে অসামান্য দক্ষতা দেখান যেখানে আর্থিক সংস্থাগুলোর কারণে এবং বাজারের পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সমস্যার কারণে কোনো প্রতিষ্ঠান ভেঙে যাওয়ার ঝুঁকি রয়েছে। এই নেতারা প্রতিষ্ঠানটি পুনর্গঠন করে সংস্থাটিকে আবারও ট্র্যাকে নিয়ে আসতে পারেন। কখনো কখনো কয়েক সপ্তাহের মধ্যে, যখন বিদ্যমান নেতৃত্বের সমগ্র প্রচেষ্টা সত্ত্বেও কাজটি করতে পারে না, তখন এই নেতাদের ডাকা হয়। সুতরাং নেতৃত্ব অত্যন্ত পরিস্থিতিগত। প্রতিকূলতার মধ্যে মহান নেতাদের উদ্ভব ঘটে। প্রতিকূলতা প্রমাণ করে নেতা কতটুকু মহান। সুতরাং যখনই আপনি নিজেকে কোনো প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি দেখতে পান, তখন আপনার কাছে নিজেকে জাহির করে দেখানোর একটি সুযোগ আসে। আপনি দেখতে পারেন যে আপনার মধ্যে সঠিক জিনিসটি রয়েছে যা নেতৃত্ব দেওয়ার জন্য প্রয়োজনীয়। প্রতিকূলতা
প্রকৃত নেতাদের খোঁজে। অ্যাপিকেটাস লিখেছিলেন, পরিস্থিতি মানুষকে তৈরি করে না, তারা কেবল তাকেই প্রকাশ করে থাকে। সত্যিকার নেতারা কঠিন সময়ে সামনে এসে দাঁড়ান। অধ্যায় 10, একটি চ্যাম্পিয়ন দল তৈরি করুন। আমরা যখন বলি নেতারা তৈরি হয়, তারা জন্ম নেয় না, তখন আপনি জানুন আপনার এক্সিকিউটিভ স্যুটকে দ্রুত ট্র্যাকের উপরে ফেলা হবে, যা আপনার অবস্থানকে শীর্ষে রাখবে। তা হলো আপনার সেই ক্ষমতা যা দিয়ে একটি চ্যাম্পিয়ন দল গঠন করা যায়। এটি একাধিক পুরুষ এবং মহিলাকে একত্রিত করার ক্ষমতা, যা দুর্দান্ত কাজগুলো প্রতিপালনের জন্য একত্রে কাজ করতে পারে। বিজয়ী দল গঠনের জন্য এখানে 7টি কি রয়েছে। 1. নেতৃত্ব এবং স্বচ্ছ কোচিং। সবাই জানে কাকে শট বলা হয়। তিনি এমন একজন যাকে সবাই বদ জানে। বিজয়ী দল গঠনের জন্য এখানে 7টি কি রয়েছে। 1. নেতৃত্বের জন্য স্বচ্ছ কোচিং। বিজয়ী নেতারা ভালো লোকেদের নিজেকে ঘিরে রাখেন। যে মানের লোকেদের সঙ্গে নেতারা নিজেদের ঘিরে রাখেন, তাদের গুণাবলী দ্বারা আপনি নেতার গুণমান বলতে পারেন। শক্তিশালী নেতারা সর্বদা তাদের তুলনায় ভালো লোককে বাছাই করে। দুর্বল নেতারা তাদের চেয়ে দুর্বল লোকদের বাছাই করার চেষ্টা করেন। জনগণের বিকাশ এবং প্রশিক্ষণের জন্য। নাম্বার 2, আপনার এমপ্লয়ীদের বিকাশ এবং প্রশিক্ষণের জন্য নিবিড়ভাবে ফোকাস করুন। একটি বিজয়ী দল গঠনের জন্য অভ্যন্তরীণভাবে আপনার লোকেদের দক্ষতা, অনুপ্রেরণা, উৎসাহ, প্রশিক্ষণ ও আপগ্রেড করার প্রতি পুরো ফোকাস করতে হবে। নাম্বার 3, পরিকল্পনার উপর বেশি জোর দেওয়া দরকার। পরিকল্পনা একটি সমালোচনার বিষয়। নাম্বার 3, পরিকল্পনার উপর বেশি জোর দেয়া। পরিকল্পনা একটি সমালোচনার বিষয়, যেখান থেকে তথ্য পাওয়া যায়। হ্যারল্ড জেনিন তার ম্যানেজমেন্টের দুর্দান্ত বইতে লিখেছেন যে মূল বিষয়টি হলো সত্য। অনুমান করা তথ্য বা প্রকাশিত তথ্য বা সম্ভাব্য তথ্যগুলোর উপর সন্তুষ্ট হবেন না, আপনাকে আসল বিষয়গুলোর উপর সন্তুষ্ট হতে হবে। জেনেন লিখেছিলেন, ঘটনাগুলো মিথ্যা বলে না এবং পরিকল্পনা করার দক্ষতা বাজারে বুদ্ধিমত্তার উপর নির্ভর করে। জেনেন লিখেছিলেন, ঘটনাগুলো মিথ্যা বলে না, পরিকল্পনা করার দক্ষতা বাজারের বুদ্ধিমত্তার উপর নির্ভর করে। আপনি যদি কোনো বিজয়ী দল বা কোনো বিজয়ী জেনারেলের দিকে তাকান, তবে আপনি যা খুঁজে পাবেন তা হলো তারা দুর্দান্ত লড়াইগুলোতে জয় লাভ করে, কারণ তাদের ভালো বুদ্ধি আছে, তারা সঠিক তথ্য পায় এবং এটিকে তাদের পরিকল্পনায় অন্তর্ভুক্ত করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে সম্ভবত ব্রিটিশদের জার্মান সাইফার মেশিনটি ডিক্রিপ্ট করার দক্ষতা অর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, যা ব্রিটিশদের শত্রু সদর এবং মাঠে সেনাপতিদের মাঝে গোপন বার্তাগুলো বারবার ট্রান্সলেট করে দিত। ফ্যালব্যাক পরিকল্পনাগুলো বিকশিত করুন। সব মহান জেনারেলদের একটি বৈশিষ্ট্য হলো তারা যখন যুদ্ধে নামেন, পরিস্থিতি যাই হোক না কেন, তারা সর্বদা নিজেকে জিজ্ঞেস করেন যে তাদের যদি প্রত্যাহার করতে হয় তবে তারা কী করবেন। ওয়াটারলুর যুদ্ধে ওয়েলিংটন 17,000 প্রবীণ সেনাকে রিজার্ভে রেখেছিলেন, যাতে যদি তিনি যুদ্ধে হেরে যান এবং সরে যেতে বাধ্য হন। ওয়াটারলুর যুদ্ধে ওয়েলিংটন 17,000 প্রবীণ সেনাকে রিজার্ভে রেখেছিলেন, যাতে যদি তিনি যুদ্ধে হেরে যান এবং সরে যেতে বাধ্য হন তখন ব্যবহার করবেন। যদিও যুদ্ধের দিনে তিনি প্রায় পরাজিত হয়েছিলেন, তবু তিনি রিজার্ভের সৈন্যদের ব্যবহার করেননি। তারা যদি যুদ্ধে নামতেন, তবে ওয়েলিংটন হয়তো আগের দিনেই জিততে পারতেন এবং পরাজয়ের এত কাছে আসতেন না। তবে একজন সেরা জেনারেলের নিকৃষ্টতম ফলাফলের জন্য সর্বদা ফিল্ডব্যাক পরিকল্পনা থাকে। তবে একজন সেরা জেনারেলের বাজে রেজাল্টের জন্য সর্বদা ফল ব্যাকের পরিকল্পনা থাকে। যে নেতারা কি ভুল হতে পারে তা না ভেবেই পরিকল্পনা শুরু করেন, এমন ব্যক্তি ব্যবসায়িক ক্ষেত্রে মারাত্মক ভুল করেন। একজন লিডার ভালো লোকেদের নিয়োগ করেন এবং তাদেরকে এমন দায়িত্ব অর্পণ করেন যেখানে তারা বড় অবদান রাখতে পারে। যদি তারা সেই অবস্থানে ভালো করতে না পারে, তবে আপনি তাদের এদিক ওদিক ঘুরিয়ে রাখুন এবং এমন কোনো স্থান খুঁজে না পাওয়া পর্যন্ত তাদের এদিক ওদিক দায়িত্ব দিতে থাকুন। নাম্বার 5, আগাছা উপড়ে ফেলার ক্ষমতা। বাছাই করা লোকেরা যদি কোনো অবদান রাখতে না পারেন, তবে আপনাকে অবশ্যই তাদের মুক্তি দিতে হবে, কারণ আপনি যতক্ষণ অক্ষম মানুষদের রাখছেন ততক্ষণ আপনাকে একজন অযোগ্য নেতার মতো দেখবেন। কেবল তাই নয়, আপনি একটি সংকেত পাঠিয়েছেন যে সংস্থার অক্ষম হওয়ার জন্য একটি পুরস্কার রয়েছে এবং এটিকে বলা হয় চাকরি সুরক্ষা। এই পরিস্থিতিগুলো অন্য এমপ্লয়ীদেরও নিরুৎসাহিত করে এবং তারা যেটুকু অবদান রাখতে সক্ষম সেটুকু রাখার চেষ্টা করে না। নাম্বার 6, ভালো যোগাযোগ। যে কোনো প্রতিষ্ঠানের সবচেয়ে বড় দুর্বলতা হলো দুর্বল যোগাযোগ বা দুর্বল কমিউনিকেশন। উপরের দিকে, নিচে এবং পাশের পজিশনে পর্যাপ্ত তথ্য নেই। চ্যাম্পিয়ন দল উন্মুক্ত যোগাযোগ ব্যবস্থা বজায় রাখে। তাদের যে কোনো ধরনের তথ্য খুব দ্রুত প্রয়োজন হতে পারে। শ্রেষ্ঠত্বের প্রতিশ্রুতিবদ্ধতা। নাম্বার 7, শ্রেষ্ঠত্বের প্রতিশ্রুতিবদ্ধতা হলো এমন উপাদান যা মানুষকে সত্যিকারের উদ্বুদ্ধ করে।
সেরা হওয়ার কারণে এবং ঘুম থেকে উত্তেজিত ও উৎসর্গিত অবস্থায় জেগে ওঠে। এই কারণেই নেতারা সর্বদা বিজয়, সাফল্য এবং অন্যের চেয়ে ভালো হওয়ার কথা বলে থাকেন। অধ্যায় 11, ফলাফলগুলোকে হাইলাইট করুন। নেতারা কর্মমুখী নয়, বরং ফলাফল ভিত্তিক। আপনি যা করছেন তা যদি কোনো মূল্যবান ফলাফল না আনতে পারে, তবে তা করা নিরর্থক। নেতারা সর্বদা তাদের কাছ থেকে প্রত্যাশিত ফলাফলের শর্ত নিয়ে ভাবেন। ফলাফল প্রাপ্তি বারবার নিজেকে 4টি প্রশ্ন জিজ্ঞাসা করার উপর নির্ভর করে। 1. আপনার উচ্চতর মূল্যমানের কার্যকলাপগুলো কি কি? আপনি আপনার প্রতিষ্ঠানের সর্বাধিক অবদান রাখার জন্য কি কি করেন? এগুলোর দিকে আপনার মনোনিবেশ করা উচিত। নাম্বার 2, আপনার মূল ফলাফলের ক্ষেত্রগুলো কি কি? যে কোনো সংস্থার 5টি মূল ফলাফলের অঞ্চল রয়েছে। এগুলো সেই অঞ্চল যেখানে আপনার দায়িত্বগুলো সম্পাদনের ফলে আপনি দুর্দান্ত ফলাফল পেতে পারেন। একবার আপনি আপনার মূল ফলাফলের ক্ষেত্রগুলো শনাক্ত করে নেওয়ার পর আপনাকে পারফরমেন্সের সর্বোচ্চ মান নির্ধারণ করতে হবে এবং সেই মানগুলো পূরণ করতে হবে। তবে মনে রাখবেন, অন্যরা আপনাকে দেখছে। নাম্বার 3, আপনি এবং কেবলই আপনি কি করতে পারেন? যদি এটি ভালোভাবে করা হয়, তবে আমার প্রতিষ্ঠানের পক্ষে সত্যি কি কোনো পার্থক্য আসবে? বা আমার এই দায়িত্ব বা আমার এই কার্যটা সম্পাদনের ফলে আমার প্রতিষ্ঠান সত্যি কি উপকৃত হবে? এবং নাম্বার 4, আপনার সময়ের সর্বাধিক মূল্যবান ব্যবহার কি? এটাই মূল প্রশ্ন। এমন কিছু কাজ রয়েছে যা কেবল আপনিই করতে পারেন, তবে অনেক নেতারা তাদের দায়িত্ব নিচ্ছেন না, কারণ তাদের এগুলোতে টেনে আনা হয়েছে। অন্যান্য দায়িত্ব এবং কাজগুলো যা তাদের রাখা উচিত নয়। সেরা নেতারা জানেন যে তাদের কি কাজ দেয়া হচ্ছে এবং তাদের কি দেয়া হচ্ছে না। অগ্রাধিকার নির্ধারণ করতে হবে। ফলাফল পাওয়ার মূল কৌশলগুলোর মধ্যে একটি হলো কিভাবে অগ্রাধিকার সেট করতে হয় তা জানা। আপনার উচ্চ মূল্যমানের কার্যকলাপগুলোকে চিহ্নিত করার জন্য এটি পর্যাপ্ত নয়। নেতারা কঠোরতার সঙ্গে অগ্রাধিকার দেয়, যাতে তারা কেবল সর্বাধিক গুরুত্বপূর্ণ, সর্বোচ্চ মূল্যবান কার্যকলাপে অংশগ্রহণ করে। আপনার কাজগুলোকে অগ্রাধিকার দেওয়ার সবচেয়ে কার্যকর পদ্ধতির মধ্যে একটি হচ্ছে ABCDE পদ্ধতি। এই পদ্ধতিতে আপনাকে আপনার কার্যতালিকা করতে হবে এবং এগুলোকে অগ্রাধিকারের হিসাবে রেটিং দিতে হবে। এ টাস্ক হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আপনার অবশ্যই করা উচিত। বি টাস্ক হলো সেই কাজ যেগুলো আপনার করা উচিত কিন্তু সেটা এ টাস্কের থেকে কম গুরুত্বপূর্ণ। এরপর সি টাস্কে এমন কিছু রাখতে হবে যা কিছু করতে ভালো লাগবে, তবে এর কোনো পরিণতি নেই। কোনো ম্যাগাজিন বা সংবাদপত্র পড়া উপভোগ্য হতে পারে এবং আপনাকে রাজনীতি বা খেলাধুলা চালিয়ে যেতে দেয়, তবে এটি কোনো কাজে আসে না। ডি টাস্ক এমন কিছু যা আপনি অন্যের কাছে অর্পণ করতে পারেন। ই টাস্ক এমন কিছু বা এমন জিনিস যা আপনাকে দূর করতে হবে। এটিকে আপনার টেবিলেই রাখা উচিত নয়। প্রত্যেককে তার যোগ্যতা দেখে মূল্যায়ন করুন। নিজেদের ফলাফলে কেন্দ্রীভূত থেকে একই সময়ে নেতারা অন্যদেরকে তাদের মূল ফলাফলের ক্ষেত্রগুলো কি তা জানায় এবং কাজের উপর অগ্রাধিকার নির্ধারণে অন্যদেরকে উদ্বুদ্ধ করে। নেতারা জানেন যে অগ্রাধিকার নির্ধারণে এবং আপনি যেখানে উল্লেখযোগ্য পার্থক্য করতে পারবেন সেখানে মনোনিবেশ করার ক্ষমতাই হলো মানবিক কার্যকারিতা এবং কোনো সংস্থা এবং নেতার কার্যকারিতার মূল চাবিকাঠি। যদি আপনি এমন কাজগুলো করেন যা আপনার মূল ফলাফলের ক্ষেত্রগুলোতে নেই, তবে একটি বা দুটি উচ্চ অগ্রাধিকারের কাজ সুষ্ঠুভাবে করুন, তবে আপনি একটি বিকাশ এবং উল্লেখযোগ্য অবদান রাখতে পারবেন। অধ্যায় 12, নেতৃত্বের আকাঙ্ক্ষা। নেতাদের মধ্যে নেতৃত্বের তীব্র ক্ষুধা রয়েছে। একে বলা হয় রয়্যাল জেলি বা ফায়ার ইন দ্য ভ্যালি, এবং এখানে যা সবচেয়ে বেশি প্রয়োজন তা হলো স্বনির্ভরতা। মজার ব্যাপার হলো নেতারা খুব স্বতন্ত্রবাদী হন। নিয়ন্ত্রণের সর্বোচ্চ প্রয়োজনের সঙ্গে তারা স্বায়ত্তশাসিত হয়ে থাকেন। তারা তাদের নিজ নিজ সিদ্ধান্ত নিতে পছন্দ করেন। যাই হোক, তারা এও স্বীকৃতি দেন যে তাদের নিয়ন্ত্রণ এবং স্বায়ত্তশাসন থাকতে পারে। এমন অবস্থানে পৌঁছানোর জন্য তাদের ভালো অনুগামী হতে হবে। তাদের সতর্কতার সাথে আদেশগুলো অনুসরণ করতে হবে। কিভাবে অর্ডারগুলো অনুগামী হতে পারেন, কিভাবে তারা অর্ডারগুলোকে ফলো করতে পারেন তা শিখতে সমস্ত জেনারেলরা বুট ক্যাম্প থেকে শুরু করেছিলেন। নেতারা কমান্ড নিতে পছন্দ করেন। তারা নিয়ন্ত্রণে থাকতে এবং দায়িত্ব নিতে পছন্দ করেন। আবার অনেক লোক নেতা হতে চান না এবং প্রত্যেকেই নেতা হওয়ার প্রয়োজন বোধ করেনও না। আবার অনেক লোক আছে যারা নেতা হতে চান না এবং প্রত্যেকে নেতা হওয়ার প্রয়োজন বোধও করেন না। তবে আপনার যদি নেতৃত্ব দানের উদ্দেশ্য থাকে, তবে আপনার নেতৃত্ব দানের আকাঙ্ক্ষা রয়েছে এবং আপনার কাজ হলো নেতৃত্বের দায়িত্ব গ্রহণের জন্য নিজেকে প্রস্তুত করা। নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করুন। একজন নেতার 7টি মূল দায়িত্ব রয়েছে, যা যে কোনো পরিস্থিতিতে বা সংস্থায় কখনোই বদলায় না।
যারা কঠোর পরিশ্রমে নেতৃত্ব দিতে চান তারা এই 7টি ক্ষেত্রে সেরা হয়ে উঠেছেন। দায়িত্ব 1, লক্ষ্য নির্ধারণ ও অর্জন। দায়িত্ব 2, উদ্ভাবন এবং বাজার। দায়িত্ব 3, সমস্যাগুলোর সমাধান এবং সিদ্ধান্ত নেওয়া। নাম্বার 4, অগ্রাধিকার সেট করা এবং মূল কার্যগুলোতে ফোকাস করা। নাম্বার 5, অনেকের কাছে রোল মডেল হয়ে ওঠা। নাম্বার 6, আপনাকে অনুসরণ করার জন্য অনেকে আপনাকে অনুসরণ করার জন্য অন্যকে প্ররোচিত করা এবং উদ্বুদ্ধ করা। এবং নাম্বার 7, ফলাফল বের করে আনা। নেতাদের অবশ্যই পারফর্ম করতে হয়, অজুহাত দেখানো যাবে না, প্রস্তুত থাকতে হবে জবাবদিহিতার জন্য। যারা নেতৃত্ব দিতে চান তারা জানে যে তাদের ফলাফলের জন্য দায়বদ্ধ হতে হবে। তারা ফলাফলের জন্য দায়ী হতে চান। তারা প্রতিষ্ঠানের সাফল্যের জন্য দায়বদ্ধ হতে চান এবং যদি কিছু ভুল হয়ে যায় তবে তারা দোষ স্বীকার করতে প্রস্তুত থাকেন। নেতা হিসেবে যে কোনো কারণে অন্যের সমালোচনা করতে অস্বীকার করুন। অস্বীকার করুন। আপনার পরিস্থিতি সম্পর্কে অভিযোগকে অস্বীকার করুন। আপনার শব্দগুলো থেকে কি হয় এবং কেবল যদি এগুলোকে মুছুন। আপনি কি চান এবং কোথায় যাচ্ছেন তাতে মনোনিবেশ করুন এবং এমন কিছু আছে যা ঠিক করা দরকার, তবে এটি ঠিক করার দায়িত্ব আগে নিয়ে নিন। নেতারা ব্যক্তিগতভাবে শক্তিশালী বোধ করার কারণেই জবাবদিহিতা গ্রহণ করেন। তারা নিজের জীবনের উপর নিয়ন্ত্রণের অনুভূতি রাখেন। দায়িত্ব গ্রহণ করা তাদের আত্মবিশ্বাস এবং শক্তি দেয়। তারা সক্ষম এবং নিজেদের যোগ্য বোধ করেন। যারা অজুহাত বের করেন, অন্যের দোষ দেখান এবং অভিযোগ করেন তাদের ক্ষমতা ছেড়ে দিতে হয়। তারা নিজের এবং তাদের সংকল্পকে দুর্বল করে দেন। তারা নিজেদের বোঝান যে যা ঘটে তার উপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু নেতারা বিশ্বাস করে তাদের হাতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, অন্যথায় তারা নেতা হতে পারেন না। যারা উদ্যোগী হওয়ার পরিবর্তে প্যাসিভ হন তাদের পদত্যাগ করতে হয়। এমনকি একটি বৃহৎ কর্পোরেশনের নেতার মধ্যে একটি স্বকর্মসংস্থানযুক্ত মনোভাব রয়েছে। তারা বিশ্বাস করেন যে তারা নিজের ব্যক্তিগত সার্ভিস কর্পোরেশনের সভাপতি। তাদের একটি উদ্যোগী মনোভাব আছে। এই উদ্যোগী মনোভাব তাদের দায়বদ্ধতা ও জবাবদিহিতার উপর জোর দেয়। এখনই প্রকৃত সময় যখন আপনার নেতৃত্ব দেওয়ার ইচ্ছা থাকে, বাইরের পরিস্থিতি আপনাকে দমিয়ে রাখতে পারে না। এ কারণেই যাদের নেতৃত্বের আগুন রয়েছে তারা প্রকৃত সময়ের জন্য অপেক্ষা করে না। প্রকৃত সময় এখনই। বিগত অর্থনৈতিক সংকটের সময়ে বিশ্বের বৃহত্তম সংস্থাগুলো তৈরি হচ্ছিল। ওয়াল্ট ডিজনি, বিল হিউলেট, ডেভিড প্যাকার্স এবং IBM, টম ওয়াটসন এরা হলেন আমেরিকার কিছু খারাপ অর্থনৈতিক সংকটে তাদের দুর্দান্ত সংস্থাগুলো চালু করা এমন কয়েকজন নেতা। ফেডেক্স, হোয়াট, MTV এবং ট্রেডার জো, এই সমস্ত বিচিত্র সংস্থাগুলো সবই কিন্তু মন্দার সময়ে শুরু হয়েছিল। মনে রাখবেন, খুব বেশি সংখ্যক নেতা কখনো হবে না। প্রয়োজনের চেয়ে বেশি নেতা আর কখনো হবে না। সবসময় নেতার ঘাটতি থাকে। আপনার কি নেতৃত্ব দেওয়ার ইচ্ছা আছে? অধ্যায় 13, আত্মসম্মান নেতৃত্বে কি ভূমিকা রাখে। নেতাদের অধিক আত্মসম্মান এবং একটি ইতিবাচক স্ব-ইমেজ থাকে। তারা নিজেরাই মূল্যবান এবং সার্থক উপলব্ধি করেন। আত্মমর্যাদা বোধ হলো আপনি নিজেকে কতটা পছন্দ করেন, নিজেকে কতটা ভ্যালু দেন। আত্মসম্মানের একটি অপরিহার্য অংশ হলো স্বকার্যকারিতা। এটি যোগ্যতার অনুভূতি। আপনি যা করছেন তাতে ভালো থাকার এবং একজন নেতা হিসেবে আপনাকে যে ফলাফলগুলো অর্জন করতে হবে তা অর্জন করতে সক্ষম হয়ে ওঠা। আত্মসম্মান গুরুত্বপূর্ণ, কারণ আপনি যেভাবে নিজের ভেতরে অনুভব করেন, নিজের সম্পর্কে আপনি যে বিশ্বাস এবং ধারণাগুলো রাখেন, সেগুলোই আপনার বাইরের দুনিয়াতেও কার্যকর হয়। একজন সফল লিডার হওয়ার জন্য শান্ত থাকা, স্বচ্ছতা, অধ্যবসায়, বিশ্বকে সত্যিকারভাবে দেখার ক্ষমতা এবং অনেক গুণাবলীর প্রয়োজন। নেতা যদি আত্মসন্দেহ এবং হীনমন্যতা অনুভূত করে কাজ করে, তবে নেতৃত্ব প্রদান অসম্ভব হয়ে পড়ে। উচ্চ সসম্মান কাকে বলে? নেতারা নিজেরাই জানেন যে ডেলফিক ওরাকলের মতো তাদের কাছেও উচ্চ স্তরের আত্মসচেতনতা রয়েছে। অন্তর্নিবেশের জন্য ভালো সময় নেন। তারা জানেন যে এটি তাদের জাগিয়ে তোলে। তারা তাদের নিজস্ব উদ্দেশ্য ভালো জানেন। তারা অতিরিক্ত সংবেদনশীলতায় জড়িত না হয়ে নিজের সম্পর্কে খুব উদ্দেশ্যমূলক হতে সক্ষম। অন্য কথায়, তাদের কম অহংকারবোধ কিন্তু উচ্চ গর্ববোধ রয়েছে। তারা কেবল সেই কাজগুলো গ্রহণ করেন যা তারা একটি দুর্দান্ত স্তরে কার্য সম্পাদন করতে পারে। যেহেতু তারা নিজেরাই জানেন তারা এমন কোনো কাজ বা কার্যভার গ্রহণ করবেন না যা তারা চূড়ান্তভাবে করার ক্ষমতা রাখেন না, তারা জানেন যে তারা যা কিছু করেন তা নেতা হিসেবে তাদের সামগ্রিক চিত্রে অবদান রাখে। তাই তারা কেবল যেসব ভালো কাজ করতে পারেন সেগুলোই তারা গ্রহণ করেন। অপরের সঙ্গে কেমন আচরণ করেন? উচ্চ আত্মসম্মান সহ নেতারা অদম্য। তারা ভুল থেকে শিখতে এবং অচল অবস্থা মোকাবেলা করতে যথেষ্ট সুরক্ষিত। নেতারা তাদের শক্তির ক্ষেত্রগুলোকে স্বীকৃত দেয় এবং
তাদের দুর্বলতাগুলোকে চিহ্নিত করেন এবং জানান যে তা কাটিয়ে উঠতে তারা প্রস্তুত রয়েছেন। অন্যদের সঙ্গে যেভাবে আচরণ করে তা একজন নিম্ন আত্মসম্মান বোধসম্পন্ন লোকের পরিচয়, যা নিম্ন ভার্জিন গ্রুপের ক্যারিসম্যাটিক প্রতিষ্ঠাতা রিচার্ড ব্রানসন একবার দ্য অ্যাপ্রেন্টিস অবলম্বনে একটি টেলিভিশন সিরিজে লিমো ড্রাইভার হিসেবে নিজেকে ছদ্মবেশ ধারণ করেছিলেন। তারপর তিনি দেখেন যে শোতে উদ্যোক্তারা কিভাবে তার সঙ্গে আচরণ করছে। যারা তার সঙ্গে খারাপ আচরণ করেছিলেন তাদের বরখাস্ত করা হয়েছিল। কার্যকর নেতা হতে হলে যা লাগে তা তাদের কাছে ছিল না। নিজের উপর আস্থা রাখা। আপনি যা করেন তাতে ভালো থাকার সঙ্গে আত্মসম্মান বোধ শুরু হয়। নেতারা দুর্দান্ত পারফরমেন্সে প্রতিশ্রুতিবদ্ধ। তারা নিজের এবং অন্যের কাছ থেকে অন্য কিছু গ্রহণ করে না। তারা তাদের ফিল্ডে শীর্ষ 10% থাকতে চান। আমি একটি দারিদ্র ব্যাকগ্রাউন্ড থেকে এসেছিলাম এবং আমি আমার অতীতের পটভূমির কারণে আত্মসম্মানহীনতায় ভুগছিলাম, যা আমাকে পেছনে ফেলে দিয়েছিল। এমনকি আমি যদি ভালো কিছু করেও থাকি তবু আমি কর্তৃত্ব নিতে অস্বীকার করতাম। আমার বয়স 28 না হওয়া পর্যন্ত কিছুই হয়নি। তখন একটি প্রত্যাদেশ এসেছিল যা আমার জীবনকে পরিবর্তন করে দেয়। ওই উদ্ঘাটনটি হলো আমার ফিল্ডের সেরা 10% লোকটি ওই উদ্ঘাটনটি হলো আমার ফিল্ডের শীর্ষ 10%-এর প্রত্যেকটি লোককে কোথা থেকে শুরু করতে হয়েছিল এবং কোথায় নিচের 10% লোকের অবস্থান ছিল। আজকের দিনে ভালো কাজ করা প্রত্যেকে কোনো একবার খারাপ কাজ করেছিল। সেদিন থেকে আমি নিজেকে বিকাশের দায়িত্ব নিয়েছি। আমি বুঝতে পারছিলাম যে জীবনটি একটি স্বপরিবেশন করা বুফে রেখা। এখানে উঠে পড়া, দায়িত্ব গ্রহণ করা এবং নিজেকে পরিবেশন করা আমার নিজের উপর নির্ভর করে। বুফে লাইনের সামনের দিকে যেতে দুটি পদক্ষেপ রয়েছে। প্রথমত, লাইনে উঠুন এবং দ্বিতীয়ত, লাইনে থাকুন। লাইনে দাঁড়ানোর অর্থ প্রতিদিন নিজের লক্ষ্যের দিকে কাজ করে নিজেকে উন্নত করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া। লাইনে থাকার অর্থ হাল ছেড়ে না দেয়া, নিজের উন্নতির জন্য এবং স্বল্পমেয়াদী প্রচেষ্টা না করা। এবং লাইনে থাকার অর্থ কখনো হাল ছেড়ে না দেয়া, নিজের উন্নতির জন্য সব সময় লেগে থাকা। বব সিলভার যখন শিকাগোতে আমার একটি সেমিনারে গিয়েছিলেন তখন তিনি বিবাহবিচ্ছেদ, অতিরিক্ত ওজন, বেকার সমস্যা এবং ঋণের সমস্যায় নিমজ্জিত ছিলেন। তিনি বিশ্বাস করতেন যে তার সমস্ত সমস্যা অন্যদের দ্বারা বা তার ভাগ্যের কারণে হয়েছিল। জীবন তার সঙ্গে অন্যায্য আচরণ করেছিল। তিনি তার বন্ধুর জেদেই আমার সেমিনারে এসেছিল, কিন্তু তিনি সেখানে উপস্থিত হতে পেরে খুশি হননি, কারণ তিনি সমস্ত প্রেরণাদায়ী উপাদানের উপর বিশ্বাস করতেন না। কিন্তু যখন আমি বলেছিলাম যে প্রকৃতি নিরপেক্ষ ছিল এবং আপনি নিজের কারণেই এই সমস্যাগুলোতে পড়েছেন, বব হঠাৎ বুঝতে পেরেছিল যে জীবন নয়, সমস্যাটা তিনি নিজেই। তিনি নিজের মনোভাবের কারণেই নিজেকে পেছনে রাখছিলেন, কারণ যা চান তার পরিবর্তে যা তার কাছে ছিল না তার প্রতি মনোনিবেশ করার কারণেই তিনি এমন সমস্যাতে পড়েছিলেন। সেদিন থেকেই তিনি নিজের জীবন পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছিলেন এবং 1 বছরের মধ্যেই তিনি চাকরি পেয়েছিলেন এবং 2বার পদোন্নতিও পেয়েছিলেন। তিনি 30 পাউন্ড ওজন হারিয়েছিলেন এবং সুখে থাকতে আবার বিয়ে করেছিলেন। উচ্চ আত্মমর্যাদাবোধ আপনার জীবনকে ঘুরিয়ে দিতে পারে। উচ্চ আত্মসম্মান মানে নিজেকে বিশ্বাস করা। এটি আপনাকে লাইনে থাকার জন্য অধ্যবসায় এবং ফোকাস দেবে। অধ্যায় 14, উদাহরণের মাধ্যমে নেতৃত্ব। আপনি যখন নেতা হন, আপনি কি করছেন এবং আপনি কি বলছেন তা প্রত্যেকে পর্যবেক্ষণ করে। আপনার আচরণটি আপনার দলের জন্য, সদস্যদের জন্য, আপনার প্রতিষ্ঠানের লোকেদের জন্য গাইড হিসেবে কাজ করে। আলবার্ট শোয়েজার বলেছিলেন, আপনাকে অবশ্যই অভিজ্ঞতার স্কুলগুলোতে পড়ানো উচিত, কারণ তারা অন্য কোথাও শিখবে না। বিশ্বের শীর্ষ নির্বাহী কোচদের মধ্যে অন্যতম মার্শাল গোল্ডস্মিথ তার কাজের মাধ্যমে দেখিয়েছিলেন যে একজন নেতার একক আচরণগত বৈশিষ্ট্য অনেক মানুষের আচরণে গভীর প্রভাব ফেলতে পারে। আসুন একজন আদর্শ লিডারের আচরণবিধিতে এমন কি কি কখনো থাকা যাবে না সেটা সম্পর্কে জানি। একেবারেই প্রতারণা করা যাবে না। কখনো মিথ্যা বা প্রতারণা করবেন না। আপনার অবস্থানে সুবিধা নেবেন না। আপনার কর্মের জন্য দায়িত্ব নিন। আপনি যখন ক্ষমতার অবস্থানে থাকেন তবে দুর্বল ফলাফলের জন্য অন্যকে দোষ দেওয়া সহজ হতে পারে। কেউ আপনার সঙ্গে তর্ক করবে না, কারণ লোকেরা তাদের চাকরি, অবস্থান এগুলো রাখতে চায়। তবে তারা জানতে পারে, তারা বুঝতে পারে যে আপনি তাদের উপর আপনার দোষগুলো চাপাচ্ছেন। তারা আপনার আচরণ পর্যবেক্ষণ করে, ফলে নিজেরা নিষ্ঠার সঙ্গে কাজ করার প্রয়োজন মনে করে না। আর ফলাফল আপনার লোকেদের ওভারঅল প্রোডাক্টিভিটিতে ইফেক্ট করে। এনরনের মতো কোনো সংস্থায় কেলেঙ্কারি ঘটতে পারে, কারণ নেতৃত্ব সংগঠনটিতে প্রতারণা সংস্কৃতি তৈরি করেছিল, যে সমস্ত স্তরে ছড়িয়ে পড়ে। মাছের পচন শুরু হয় মাথায়, এই অভিব্যক্তিটি ওই টপ ডাউন প্রভাবকে বোঝায়। আপনি যদি সততা এবং চরিত্রের রোল মডেল না হন তবে আপনার প্রতিষ্ঠানের শেষ ধ্বংসের বীজ বপন করতে পারেন।
অন্যদিকে আপনি যদি আপনার ইন্টিগ্রিটির সঙ্গে কখনো আপোষ না করেন, তবে আপনার কর্মচারী এবং সংগঠনের অন্যান্য নেতারা আপনার সততা ও চরিত্রের জন্য অতিরিক্ত মাইল পেরোবে। সঠিক মনোভাব। নেতাদের সাধারণত একটি ইতিবাচক এবং আশাবাদী মনোভাব থাকে। তারা নিজের এবং তাদের প্রতিষ্ঠানের উপর দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং তারা কোনো বাধা বিপত্তি দেখে হতাশ হয় না। মনোভাবের প্রতিকূলতা কাটিয়ে উঠতে তারা অনেক দূরে এগিয়ে যায়। আপনার লোকেদের নিজের সমস্যা এবং প্রতিবন্ধকতাগুলোকে কাটিয়ে উঠতে সহায়তা করার অন্যতম সেরা পন্থা হলো আপনার আশাবাদকে মডেল করা। আপনি প্রতিকূলতার সঙ্গে যেভাবে মোকাবেলা করেছেন তা দেখে তারা লড়াই করার শক্তি খুঁজে পাবে। সবাইকে সম্মান দিন। মনোভাবের একটি উপাদান হলো একজন নেতা অন্যদের সঙ্গে সেভাবেই আচরণ করে। লোকেরা আপনার সঙ্গে কিভাবে ব্যবহার করবে তা জানবেন এবং তারা দেখতে পাবে তাদের সহকর্মী, তাদের কর্মকর্তা বা এমনকি প্রতিষ্ঠানের গ্রাহক ও অংশীদারদের সঙ্গে আপনি কী আচরণ করছেন, এবং তারা আপনার উদাহরণই অনুসরণ করবে। নেতারা জানেন যে তারা যদি কোনো গ্রাহকের সঙ্গে অভদ্র হন, তবে তাদের লোকেরা গ্রাহকদের প্রতি অসভ্য আচরণ শুরু করবে। তাদের ব্যবসার এমন খ্যাতি অর্জন করবে যা গ্রাহকদের দূরে রাখবে। তারা জানে যদি তাদের পরিচালকরা গ্রাহকদের সম্মান না দেয়, নেতারা আরও জানে তারা যদি পরিচালক হিসাবে তাদের নিজস্ব উচ্চপদস্থ ব্যক্তিদের কাছে সঠিক লোক হিসেবে কাজ করে, তবে তারা সত্যিকারের সহযোগিতার পরিবর্তে নেতাদের আরও একটি গুণ হলো ভালো মডেল কাজের অভ্যাস। আপনার অবশ্যই অন্য একটি উদাহরণ স্থাপন করতে হবে, আর তা হলো আপনার কাজের অভ্যাস। সেরা নেতারা কঠোর পরিশ্রম করে এবং দীর্ঘ পরিশ্রম করেন, এবং তাদের এই আচরণটি অন্যকেও ওই একই কাজ করতে উদ্বুদ্ধ করে। যে সমস্ত নেতারা তাদের পজিশনের সুযোগ নিয়ে দেরিতে আসেন এবং তাড়াতাড়ি চলে যান, তাদের দল, বিভাগ এবং প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা নিম্ন থেকে নিম্নতর হয়। নেতারা দুর্দান্ত রোল মডেল। তারা ক্রমাগত তাদের আচরণের ক্ষেত্রে একটি ভালো উদাহরণ স্থাপনের চেষ্টা করেন। এ কারণেই নিজেকে জিজ্ঞেস করা জরুরি, আমার প্রতিষ্ঠানের সবাই যদি আমার মতো হয় তবে আমার সংস্থাটি কেমন হবে। অধ্যায় 15। নেতাদের জন্য স্ব-অনুপ্রেরণা। নিজেকে উদ্বুদ্ধ রাখার জন্য লিডাররা দায়িত্ব নেন। তারা 3টি পদ্ধতি ব্যবহার করে এই দায়িত্বটি পূরণ করেন। একটি তাদের ভিশনের মাধ্যমে। বেশিরভাগ প্রকৃত নেতা, বিশেষত রূপান্তরকারী নেতারা যাদের ভবিষ্যৎ তৈরির ক্ষমতা রয়েছে, তারা স্বপ্নদ্রষ্টা। তারা এমন ভবিষ্যতের এবং সম্ভাবনাময় স্বপ্ন দেখেন যা আগে কেউ ভাবেনি। কখনো কখনো একজন সত্যিকারের নেতা স্ফটিক স্বচ্ছতার সঙ্গে ভবিষ্যতের কল্পনা করতে পারেন, যা তাদের আশপাশের অন্য লোকেরা একেবারেই কল্পনা করতে পারে না। তারপর নেতারা এগিয়ে যান এবং পরিকল্পনা, পরিচালনা ও সংগঠনের মাধ্যমে তারা তাদের স্বপ্ন বাস্তবায়িত করেন। আমি যখন কর্পোরেশনগুলোর সঙ্গে কৌশলগত পরিকল্পনা অনুশীলন করি, তখন আমি জড়ো হওয়া নেতাদের এমন একটি ভবিষ্যতের পরিকল্পনা বলি আমি যখন কর্পোরেশনগুলোর সঙ্গে কৌশলগত পরিকল্পনা অনুশীলন করি, তখন আমি জড়ো হওয়া নেতাদের এমন একটি ভবিষ্যৎ কল্পনা করতে বলি যেখানে 5 বছরের মধ্যে সংস্থাটি তার শিল্পে সবচেয়ে সেরা অবস্থান গ্রহণ করবে। সবাই ভবিষ্যতের এই আদর্শ প্রতিষ্ঠানের আদর্শ বৈশিষ্ট্য এবং বৈশিষ্ট্যগুলো বিকাশ করার পরে আমি জিজ্ঞেস করি, এটি কি সম্ভব? একের পর এক এক্সিকিউটিভরা হা করতে শুরু করবে এবং বলবে, হ্যাঁ, এটা সম্ভব। সম্ভব 1 বছরে নয়, 5 বছরে, হ্যাঁ। তারপরে আমরা আলোচনা করব কিভাবে পরবর্তী 5 বছরে সেই আদর্শে পৌঁছানো যায়। আপনি যা চান, সর্বপ্রথম প্রয়োজন তার একটি স্পষ্ট দৃষ্টিভঙ্গি। পরবর্তীতে আপনি এই প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন, সেটা কিভাবে সম্ভব। আপনি আপনার জীবনের জন্য একই ব্যায়াম অনুশীলন করতে পারেন। কল্পনা করুন যে আপনার কোনো সীমাবদ্ধতা নেই। অর্থ, শিক্ষা, অভিজ্ঞতা, পরিচিতি এবং কোনো কিছু সীমাবদ্ধতা নেই। এখন আপনার আদর্শ জীবনটি 5 বছর কল্পনা করুন। আপনি কি করছেন? আপনার জীবন কেমন চলছে? একবার আপনার স্বপ্নের বিবরণ পড়ে পরবর্তী পদক্ষেপটি গ্রহণ করুন। ভাবুন আপনার 5 বছরের পরিকল্পনা অর্জনের জন্য আপনাকে আজ কি শুরু করতে হবে। দ্য গ্রেট ম্যানেজমেন্ট এক্সপার্ট পিটার ড্রকার লিখেছেন, আমরা 1 বছরে কি করতে পারি তা আমরা গভীরভাবে বিবেচনা করি, তবে আমরা 5 বছরে আমাদের পক্ষে কি করা সম্ভব তা আমরা খুব কমই মূল্যায়ন করি। লক্ষ্য এবং প্রতিশ্রুতি অর্জন করুন। দ্বিতীয়ত, নেতারা উচ্চতর লক্ষ্য নির্ধারণের মাধ্যমে ক্রমাগত নিজেকে উৎসাহিত করেন। আমরা জানি যে আপনি যদি উচ্চতর লক্ষ্য নির্ধারণ করে যান এবং আপনি যদি চেষ্টা চালিয়ে যান এবং নিশ্চিত হন যে আপনার পৌঁছানো উপলব্ধি অতিক্রম করবে, তবে আপনি উদ্বুদ্ধ থাকবেন। এবং পরিশেষে, নেতারা অন্যের প্রতিশ্রুতি অর্জনের মাধ্যমে নিজেদেরকে উদ্বুদ্ধ করে। নেতারা যা খুঁজে পান তা হলো যখন অন্য ব্যক্তিরা স্বপ্নে প্রতিশ্রুতিবদ্ধ হন, তখন এটি তাদের আরও উৎসাহিত এবং আরও
উৎসর্গিত করে তোলে। জাম্পোস.কমের কর্মচারীরা চূড়ান্ত গ্রাহক সার্ভিস অভিজ্ঞতায় সিইও টনি হাসিয়ের স্বপ্নের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সে কিভাবে জানবে? কারণ গ্রাহক সার্ভিস প্রশিক্ষণ শেষে নতুন জাম্পোস কর্মীদের ছেড়ে দেওয়ার জন্য $2000 চেক অফার করা হয়। সে এটা পরীক্ষা করার জন্য নতুন কর্মীদের $2000 চেক অফার করেন। এটি একটি অদ্ভুত প্রস্তাবের মতো মনে হচ্ছিল, তবে লক্ষ্যটি সহজ। যে কর্মচারীরা সত্যি সেখানে অবস্থান করছেন তাদের সেখানে থাকা এবং প্রতিষ্ঠানের আদর্শে প্রতিশ্রুতিবদ্ধতা নিশ্চিত করে তোলা। স্বপ্ন সফলের জন্য কঠোর পরিশ্রম। সাফল্য সহজে আসে না। নেতারা তাদের স্বপ্ন অর্জনের জন্য প্রয়োজনীয় কাজে উদ্বুদ্ধ হন। এর ফলে নেতারা আরও পরিশ্রম করেন। কর্মক্ষেত্র সামাজিকীকরণের স্থান নয়, এটি ইন্টারনেট ঘুরে দেখার জায়গা নয়। নেতারা কর্মক্ষেত্রে থাকাকালীন সময় নষ্ট করেন না। নেতারা দ্রুত কাজ করেন। তারা সবসময় তাৎক্ষণিক গতি বাছাইয়ের দিকে তাকিয়ে থাকেন। তারা কখনো তাদের গতিতে সন্তুষ্ট হন না। তারা আরও দ্রুততর করতে চান। নেতারা দীর্ঘ সময় ধরে কাজ করেন। বেশিরভাগ নেতাই অফিসে প্রথম হন এবং তারা প্রায়শই চলে যাওয়ার সময় সর্বশেষ ব্যক্তি হন। সপ্তাহে কেবল এই অতিরিক্ত ঘন্টাগুলোই তাদের উৎপাদনশীলতায় একটি বিশাল পার্থক্য তৈরি করে। নেতারা মেরুতে শীর্ষে আছেন। তারা অন্যকে উদ্বুদ্ধ করতে তাদের উপর নির্ভর করতে পারেন না। তাদের স্ব অনুপ্রেরণা অর্জন করতে হবে। অবশ্যই নেতা হওয়া নিজের মধ্যে একটি খুব প্রেরণাদায়ক অভিজ্ঞতা। অধ্যায় 16, নেতৃত্বের গুণ ছড়িয়ে দিন। প্রকৃতপক্ষে গত কয়েক দশক ধরে নেতাদের নিয়ে বিস্তর গবেষণার পর আমি যা পেয়েছি তা হলো নেতাদের মধ্যে বিকাশ ও স্বাচ্ছন্দ্যের অঞ্চলে আপতিত হওয়া থেকে নিজেদের রক্ষা করার ক্ষমতা রয়েছে। তারা আজীবনের শিক্ষার্থী হন। অধ্যয়ন এবং শিক্ষালাভ। নেতৃত্বের গুণাবলী বিকাশের একটি মূল বিষয় হলো পাঠ করা, অধ্যয়ন করা এবং কোর্স নেয়া। সমস্ত নেতারা পাঠক, যদিও তারা কাজের সঙ্গে মিশে গেছেন। তারা কখনো নতুন তথ্য নেওয়া বন্ধ করেন না। তারা কখনো ব্যবসায়িক বই, ম্যাগাজিন পড়া, সম্মেলনে অংশ নেওয়া, আলোচনায় আসা, কি চলছে তা শেখা বন্ধ করেন না। জর্জ ওয়াশিংটন কয়েকটি সুবিধাসহ একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কমান্ডার এবং আমেরিকার প্রথম রাষ্ট্রপতি হন। আমেরিকান জাতির প্রতিষ্ঠাকালীন অশান্ত সময়ে ওয়াশিংটন সর্বদা তার আচরণে অনুগ্রহশীল এবং সঠিক থাকার জন্য পরিচিত ছিলেন। অল্প কিছু লোকই জানে যে তিনি কিশোর বয়সে পড়েছিলেন এবং এমন একটি বই তার দীর্ঘ ও সমগ্র জীবন জুড়ে তার আচরণে গাইড করতে সহযোগিতা করেছিল। সেই বইটিতে কোম্পানি এবং কথোপকথনের নিয়মকানুন এবং জনসাধারণের সঙ্গে কেমন আচরণ করতে হবে সেসব বলে দেওয়া হয়েছে। ওয়াশিংটন একটি ব্যক্তিগত নোটবুকে বইয়ের 110টি নিয়ম লিখেছিলেন এবং এটিকে সারা জীবন তার কাছে রেখেছেন। অনেক নেতা অন্যান্য নেতার জীবনী এবং আত্মজীবনী পড়েন কারণ তার ভূমিকার জন্য মডেলগুলোর সন্ধান করছেন। তাদের জীবন থেকে তারা শিক্ষা নিতে চান, হারিয়ে যাওয়া গুণকে ফিরিয়ে আনতে সচেষ্ট হন। প্রতিটি মানুষ নির্দিষ্ট নেতৃত্বের কিছু গুণাবলীর সঙ্গে জন্মগ্রহণ করে, অন্যগুলো তারা মিস করে। বেশিরভাগ দুর্দান্ত নেতারা দুর্দান্ত হয়েছিলেন কারণ তারা নেতৃত্বের গুণাবলীগুলো চিহ্নিত করেছিলেন যা তারা হারিয়ে ফেলেছিলেন এবং পরে দক্ষতা অর্জনের উদ্দেশ্যে তারা সেগুলো পুনরুদ্ধার করেছিলেন। আমাদের অন্যতম প্রতিষ্ঠাতা বেঞ্জামিন ফ্রাঙ্কলিন নেতা হিসেবে তার যে গুণাবলীগুলো দরকার ছিল তা বিকাশে কঠোর পরিশ্রম করেছিলেন। ফ্রাঙ্কলিন বিশ্বাস করতেন যে তাকে সফল হওয়ার জন্য চারপাশের সব রুক্ষ, খুব বিতর্কিত এবং অসুস্থ আচরণ দূরীভূত করতে হবে। তিনি 13টি গুণের একটি তালিকা লিখেছিলেন যেগুলো তার নিজের থাকার দরকার বলে বিশ্বাস করতেন। তারপর তিনি সে গুণাবলী অনুসারে কাজ করতে এবং কাজ শিখতে শুরু করেন। প্রতি সপ্তাহে তিনি মনোনিবেশ করার জন্য একটি গুণ বেছে নেন, যেমন সহনশীলতা বা প্রশান্তি। তবে ওয়াশিংটনের মতো ফ্রাঙ্কলিন জানতেন যে নেতৃত্বের গুণাবলী কেবল এক সপ্তাহের মধ্যে বিকাশ করা সম্ভব নয়। তাই তিনি গুণাবলী অধ্যয়ন অব্যাহত রেখেছিলেন। প্রথম নয় 2 সপ্তাহ, তারপরে 3 সপ্তাহ, পরে 1 মাসের জন্য একটা নির্দিষ্ট গুণের দিকে মনোনিবেশ করেন। এক সময়ের রুক্ষ এবং অভাবগ্রস্ত ফ্রাঙ্কলিন আমেরিকার নবজাতক এই জাতির পক্ষে কাজ করার সবচেয়ে শক্তিশালী কূটনীতিক হয়ে ওঠেন। প্যারিসে তার কূটনীতি ইংল্যান্ডের মতো শক্তিশালী একটি দেশকে পরাস্ত করতে আন্তর্জাতিক মিত্রদের অর্জনের দরকার ছিল এবং এর সবই শুরু হয়েছিল 13টি গুণের উপর কাজ করে। আপনি কোথা থেকে এসেছেন তা বিবেচ্য নয়, আপনি যেখানে যাচ্ছেন তা কেবল গুরুত্বপূর্ণ। দুর্বলতার কারণে আপনি যে অতীত সুযোগগুলো মিস করেছেন বা যে ভুলগুলো করেছেন তা নিয়ে চিন্তা করবেন না, এর সবই অতীত। এটি দিয়ে ভবিষ্যৎ পরিমাপ করা যায় না। আপনি আগে নেতা ছিলেন না, এর অর্থ এই নয় যে আপনি কোনোদিন নেতা হতে পারবেন না। আপনি যদি চান আপনার জীবন আরও ভালো হোক তবে আপনাকে আরও ভালো হতে হবে।
আপনি যদি নেতা হতে চান তবে আপনার মধ্যে নেতৃত্বের গুণাবলীর বিকাশ করা উচিত। আপনি যা কিছু চান তা শিখতে হবে। আপনি যে কোনো কিছু শিখতে নিজেকে একটা উন্নত ভার্সনে পরিণত করতে পারেন। এখানে 4টি মৌলিক পদক্ষেপ দেওয়া হয়েছে। 1. নির্দিষ্ট কিছু কাজ করুন। আপনার কাছে যা কিছু মূল্যবান এবং নেতা হিসেবে ফলাফল অর্জনের জন্য আরও গুরুত্বপূর্ণ সেগুলো আরও বেশি করে করুন। 2. কিছু কাজ কম করুন। একই সঙ্গে আপনাকে অবশ্যই নেতা হিসেবে আপনার সাফল্যের পথে বাধা দেয় এমন কিছু ক্রিয়াকলাপ এর পেছনে সময় ব্যয় করা হ্রাস করার সিদ্ধান্ত নিতে হবে। আপনি যে কাজগুলো করছেন না সেগুলো করতে শুরু করুন। একজন নেতা হিসেবে সফল হওয়ার জন্য আপনার প্রয়োজনীয় দক্ষতা এবং জ্ঞান কী কী সেগুলো শনাক্ত করুন এবং তারপর সেগুলো অর্জনের জন্য চেষ্টা করুন বা শিখতে থাকুন। নাম্বার 4. কিছু কিছু কাজ করা পুরোপুরি বন্ধ করুন। এমন ক্রিয়াকলাপ হতে পারে যা নেতা হিসেবে আপনার লক্ষ্যগুলোর সঙ্গে কোনোভাবেই প্রাসঙ্গিক নয়। এমন সমস্ত ক্রিয়াকলাপগুলো বন্ধ করাটা আপনার জন্য অতীব জরুরি। অধ্যায় 17. সহযোগিতার দ্বারা শক্তি। নেতারা শনাক্ত করেন যে তারা নিজেরাই এটি করতে পারে না, তাই তারা তাদের লক্ষ্য অর্জনে সহায়তা করতে পারে এমন উপযুক্ত পুরুষ ও মহিলাদের তালিকাভুক্ত করতে সর্বদা সচেষ্ট থাকেন। নেতারা স্বীকৃতি দিয়েছেন যে মানব সমাজের যে কোনো প্রয়াসে সর্বাধিক একক সীমাবদ্ধতা হলো মেধাবী মানুষ। সুতরাং নেতারা সবসময় কোনো না কোনো উপায়ে প্রতিভাবান লোকেদের সন্ধান করেন। অন্যের পরামর্শ সন্ধান করুন। আমি শুনেছি সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মগুলোর মধ্যে একটি হলো আপনাকে সাফল্যের পথে যেতে হবে। আপনার প্রয়োজনীয় সহায়তার জন্য অন্য লোকেদের জিজ্ঞেস করুন। পরামর্শের জন্য জিজ্ঞেস করুন। কখনো ধরে নেবেন না যে আপনি এগুলো সবই জানেন বা এর ভিত্তিতে শেখার চেষ্টা করবেন না। যেমনটি তারা বলে, আপনি প্রতিটি ভুল করার জন্য এতদিন বাঁচবেন না, তাই অন্যকে জিজ্ঞেস করুন এবং তাদের কাছ থেকে শিখুন। তাছাড়া দুর্বলতাগুলোর জন্য ক্ষতিপূরণ দিন। আপনার দুর্বলতা সম্পর্কে খুব সচেতন হন এবং কিভাবে তাদের ক্ষতিপূরণ দিতে হয় তা নির্ধারণ করুন। বিষয়টি সত্যতা হলো আপনি যদি নিজের দুর্বলতাগুলোর জন্য ক্ষতিপূরণ দিতে পারেন এবং নিজের শক্তিতে গড়ে উঠতে পারেন তবে আপনি ব্যতিক্রমী নেতা হতে পারবেন। সহযোগিতা, সদিচ্ছা। সহযোগিতার মাধ্যমে ক্ষমতা অর্জনের জন্য এখানে 3টি গুরুত্বপূর্ণ পদক্ষেপ রয়েছে। সবার আগে আপনার জীবনের মূল ব্যক্তিদের শনাক্ত করুন যারা আপনাকে সহযোগিতা করতে পারে। আপনি তাদের সাথে কাজ করেন কি না বা তারা সমান্তরাল প্রতিষ্ঠানে কাজ করে কি না, এই মূল ব্যক্তিদের শনাক্ত করুন এবং কিভাবে আপনি তাদের সঙ্গে নিজের সামঞ্জস্য করতে পারেন তা ভেবে দেখুন। দ্বিতীয়ত, এই মূল ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার জন্য সময় নিন। আজকের জীবনের প্রতিটি জিনিসই সম্পর্ক নিয়ে। জীবনে আপনার সাফল্য আপনি অন্যান্য প্রতিভাবান মানুষদের সঙ্গে সম্পর্ক গঠন করতে পারেন কি না এটার উপর অনেকটাই নির্ভর করে। অবশেষে সে সার্থক সম্পর্কগুলো সংরক্ষণ এবং উন্নত করার চেষ্টা করুন। এমন এক ব্যক্তি যিনি সঠিক সময়ে সঠিক জায়গায় আছেন এবং যার সঙ্গে আপনি বছর পর বছর ধরে সম্পর্ক গড়ে তুলছেন, তিনি আপনাকে 5 বছরের পরিশ্রম থেকে বাঁচাতে পারে। মাস্টারমাইন্ড গ্রুপ যেভাবে গঠিত হবে। আমি মাস্টারমাইন্ড গ্রুপ স্থাপনের প্রস্তাব দেই। সান দিয়েগোতে আমরা উদ্যোক্তাদের একটি মাস্টারমাইন্ড গোষ্ঠী প্রতিষ্ঠা করেছি। সফল উদ্যোক্তারা যারা নিয়মিতভাবে অন্যান্য সফল উদ্যোক্তাদের জন্য নতুন ব্যবসায়িক ধারণা নিয়ে আলোচনা করেন এবং ব্যবসায়িক সমস্যা ও প্রশ্নগুলোর বিষয়ে মতামত ও পরামর্শ পান। এক্ষেত্রে কিছু উদ্যোক্তা যিনি কয়েক মাস ধরে কোনো সমস্যা নিয়ে লড়াই করে যাচ্ছেন, কয়েক মিনিটের মধ্যে তার সমাধান খুঁজে দিতে পারেন। মাস্টারমাইন্ড গ্রুপগুলো কাঠামোগতভাবে গঠন করা যেতে পারে। একটি কাঠামোগত গ্রুপে একটি নির্ধারণী বিষয় বা প্রশ্নের চারপাশ মস্তিষ্কের উত্তেজনা সেশন হতে পারে। গোষ্ঠীর সদস্যরা প্রায়শই নতুন ধারণা বা দৃষ্টিভঙ্গি প্রকাশ করেন যা তারা তাদের ব্যবসায়ের ক্ষেত্রে প্রয়োগ করতে পারেন। কাঠামোগত গোষ্ঠীগুলোর সদস্যরা কেবল একত্রিত হন এবং যে বিষয়গুলো নিয়ে তারা ব্যস্ত থাকতে পারে না তা নিয়ে আলোচনা করেন। পরিচালিত নির্ভরতা। পরিচালিত নির্ভরতা পাওয়ার ম্যানেজড নির্ভরতাকে অন্তর্ভুক্ত করে। ক্ষমতার এমন লোক রয়েছে যারা আপনার অনুগত এবং আপনি কোনো উপায়ে তাদের অধীন না হলেও আপনি তাদের পক্ষে যেতে পারেন। অবশ্যই এই লোকেরা আপনাকে সাহায্য করতে প্রস্তুত, কারণ আপনি তাদের সহায়তা করেছেন। জীবনের লক্ষ্য স্থির করুন। বেশিরভাগ সফল নেতার এমন পরামর্শদাতা ছিলেন যারা তাদের শীর্ষে নিয়ে যেতে সহায়তা করেছেন। কিভাবে আরও ভালো এবং আরও সফল মেন্টর খুঁজে পাওয়া যায় সে সম্পর্কে এখানে কিছু পরামর্শ দেওয়া হলো। আপনার লক্ষ্যের পথে বাধা এবং বাধাগুলোকে চিহ্নিত করুন। এই বাধাগুলো কাটিয়ে উঠতে আপনার প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা এবং দক্ষতার ক্ষেত্রগুলোকে চিহ্নিত করুন। এটি আপনাকে পরামর্শদাতা তাদের কাছ থেকে
কি শিখতে হবে তা বলবে। আপনার চারপাশে দেখুন এবং যে অঞ্চলে আপনি সর্বাধিক সাহায্যের প্রয়োজন অনুভব করছেন সেখানে সর্বাধিক সফল লোককে নির্বাচিত করুন। এই ধরনের লোকেদের সঙ্গে সম্পর্কিত ক্লাব, সংস্থা এবং ব্যবসায়িক সংগঠনগুলোতে যোগ দিন। একবার আপনি এই ক্লাবগুলো, সংস্থাগুলো এবং সমিতিগুলোতে যোগদান করলে স্বয়ংক্রিয়ভাবে জড়িয়ে পড়তে পারবেন। আপনি যা করেন তার থেকে আরো ভালো উন্নত হওয়ার জন্য ক্রমাগত কাজ করুন, অধ্যয়ন করুন, অনুশীলন করুন। সেরা পরামর্শদাতাদের আকর্ষণ করার জন্য আপনার ক্ষেত্রে আগত ব্যক্তি হওয়ার জন্য আপনাকে খ্যাতির বিকাশ করতে হবে। আপনি যখন কোনো সম্ভাব্য পরামর্শদাতা খুঁজে পান, মনে রাখবেন আপনি খুব ব্যস্ত ব্যক্তির সঙ্গে কথা বলছেন। নিজেকে উপদ্রব করবেন না। তার পরিবর্তে পরামর্শের জন্য ব্যক্তির 10 মিনিটের সময় একান্তে জিজ্ঞেস করুন, বেশি না। যখন আপনি কোনো সম্ভাব্য পরামর্শদাতার সঙ্গে সাক্ষাৎ করেন তখন ব্যাখ্যা করুন যে আপনি আপনার ক্ষেত্রে আরও সফল হতে চান এবং খুব সামান্য গাইডেন্স এবং পরামর্শের প্রশংসা করবেন। একটি নির্দিষ্ট প্রশ্নের উত্তর বা নির্দিষ্ট বই বা নির্দিষ্ট প্রতিষ্ঠানের একটি সুপারিশ বা ব্যক্তি অতীতে সহায়ক বলে মনে করে এমন একটি নির্দিষ্ট ধারণা জিজ্ঞেস করুন। প্রাথমিক বৈঠকের পর ব্যক্তিকে আন্তরিক ধন্যবাদ নোট প্রেরণ করুন। উল্লেখ করুন যে আপনি আশা করেন আপনার যদি আরও প্রশ্ন থাকে তবে আপনি সেই ব্যক্তিকে আবার কল করতে পারবেন। অধ্যায় 18, নেতৃত্বের জন্য প্রয়োজন ঐকমত্য। লিডাররা 3 উপায়ে শাসন করে: আদেশ দ্বারা, পরামর্শের মাধ্যমে বা ঐকমত্যের মাধ্যমে। নেতৃত্বের প্রচলিত পদ্ধতি ছিল কমান্ড দ্বারা। একজন নেতা আদেশ দিয়েছিলেন এবং প্রত্যেককে তা অনুসরণ করতে হতো। আজ নেতারা স্বীকৃতি দিয়েছেন যে তারা কোনো পরামর্শ ছাড়াই বা আদেশ বর্তমান যুগের নেতারা পরামর্শ দেন সরাসরি আদেশ ছাড়া, পরামর্শের মাধ্যমে বা ঐকমত্যের মাধ্যমে কোনো সিদ্ধান্ত নিলে সেটা ভালো এবং ফলপ্রসূ হয়। যেখানে আপনি লোকেদের পরামর্শ বা ইনপুট জিজ্ঞাসা করেন এবং তারপর আপনি সিদ্ধান্ত নেন। এটি সহজ কমান্ডের চেয়ে অন্যকে নেতৃত্ব দেওয়ার আরও প্রেরণাদায়ক পন্থা। লোকেরা বুঝতে পারবে যে চূড়ান্ত সিদ্ধান্তটি তার নিজের, তবে তার সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাদের সঙ্গে আপনার যে পরামর্শ হয়েছিল এই বিষয়টি নিয়ে তারা প্রশংসা করবে। এমনকি তারা যদি আপনার চূড়ান্ত সিদ্ধান্তের ব্যাপারে একমত নাও হয়, তবুও যেহেতু আপনি তাদের কথা শুনেছেন তাই তারা আপনার উপর একটা আলাদা সম্মান রাখবে। সিদ্ধান্ত গ্রহণে অন্যকে জড়িত করার ক্ষেত্রে ঐকমত আরও এগিয়ে নিয়ে যায়। আপনার গোষ্ঠীটিকে অবশ্যই প্রতিটি ক্রিয়াকলাপের পক্ষে এবং তার সম্পর্কে আলোচনা করতেই হবে এবং তারপর শেষ পর্যন্ত পদক্ষেপের বিষয়ে সম্মত হবে। নেতারা 3টি পদ্ধতি ব্যবহার করবেন এবং এটি কোন ধরনের সিদ্ধান্ত এবং তা কখন কোনটা নিতে হবে সেটা তারা পরিষ্কার করে দেবেন। নেতাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য বেতন প্রদান করা হয় এবং কখনো কখনো এর ফলে একটি আদেশ জারি করা হয়। তবু সেরা নেতারা স্বীকার করেছেন যে যে কোনো ধারণার মালিকানা এবং লোকেরা যে আলোচনায় অংশ নিয়েছেন তার মধ্যে একটি সরাসরি যোগসূত্র রয়েছে। নেতারা বুঝতে পারেন যে একটি ধারণা সম্পর্কে যত বেশি লোক সংলাপে জড়িত হতে পারে তত সম্ভবত তারা ধারণাটিকে বাস্তবে প্রতিশ্রুতিবদ্ধ করতে পারে। কার্যকর পরামর্শ দিন। পরামর্শ বা ঐকমত্যের দ্বারা নেতৃত্ব দেওয়ার জন্য একটি উচ্চ আস্থার পরিবেশ প্রয়োজন, যেখানে লোকেরা সত্য বলতে বা দায়িত্ব নেয়ার জন্য ভয় ছাড়া কথা বলতে পারবে। তাৎক্ষণিকভাবে সমস্যাগুলোর জবাব দিন। কেউ খারাপ কাজ করতে চায় না, তবে সমস্যা থাকবে। যদি কোনো সমস্যা দেখা দেয় তবে তা দ্রুত সমাধান করুন। জড়িত ব্যক্তিদের সঙ্গে সরাসরি কথা বলুন এবং শান্তভাবে সমস্যার সমাধান অনুসন্ধান করুন। দোষারোপ বা রায় পাশ করবেন না। সমস্যাটি সংস্থাটি নিজেই বা কোনো সুপারভাইজারের সঙ্গে অথবা অন্য কর্মীর সঙ্গে উদ্ভূত হওয়া খুব ভালো সম্ভাবনা রয়েছে। সমস্যার কারণে যাই হোক না কেন এটি আবিষ্কার করুন এবং তা সমাধান করুন। একজন নেতা হিসেবে কর্মচারীদের উন্নতিতে সক্রিয় ভূমিকা রাখুন। একটি পরিবেশ তৈরি করুন যা প্রকৃতপক্ষেই তাদের কর্মক্ষমতার স্তরকে বাড়ানোর জন্য উৎসাহ দেয়। আপনি নিম্নলিখিত পদক্ষেপগুলোর মাধ্যমে কর্মচারীদের উন্নতিতে সহায়তা করতে পারেন। প্রথম থেকেই প্রত্যাশা পরিষ্কার করুন। নিশ্চিত হয়ে নিন যে আপনার কর্মচারীদের তাদের কাছ থেকে আপনি কী ফলাফল আশা করছেন তারা যেন তা জানতে পারে। ওই ফলাফলটা যতটা সম্ভব উদ্দেশ্যে সম্পন্ন করুন। তাদের পারফরমেন্সের পরিমাণযোগ্য মান নির্ধারণ করুন। কখনো ধরে নেবেন না কর্মচারীরা আপনার নির্দেশাবলী পুরোপুরি বুঝতে পেরেছে। নিয়মিত মতামত নিন। লোকেরা তাদের কাজগুলো ভালো হচ্ছে নাকি খারাপ হচ্ছে তা বুঝতে চায়, তাই তাদের প্রতিক্রিয়া নেওয়াটা জরুরি।
যদি আপনি জবাব দেওয়ার আগে বিরতি দেন এবং এক মুহূর্তের নীরবতার অনুমতি দেন, ফলে আপনি নিজেকে গভীর স্তরে নিয়ে অন্য ব্যক্তিদের শোনার অনুমতি দেন। অন্য লোকেদের কথা বোঝার আরও ভালো সুযোগ তখনই হবে যখন আপনি নিজের চিন্তাভাবনা তৈরিতে ব্যস্ত হবেন না। আপনি তাদের বলতে দিন এবং শুনুন। শেষ অবধি অন্য ব্যক্তির কথা শেষ হয়ে গেলে বিরতি দিয়ে আপনি আপনার কথা বলা শুরু করুন। স্পষ্টতার জন্য প্রয়োজনীয় প্রশ্ন করুন। আপনি যদি নেতা হন এবং কোনো ব্যক্তি যদি আপনার সাথে কথা বলতে চায়, তবে তার সাথে কথা বলার সময় দরজাটি বন্ধ করে দিন, টেলিফোন বন্ধ করে নিন। কোনো বাধা ছাড়াই একাকী মনোনিবেশ করে তার কথা শুনুন। শোনা এমন এক সেরা পন্থা যার মাধ্যমে আপনি কিছু শিখতে পারবেন। শোনার প্রতি একটা নেগেটিভ মাইন্ডসেট আপনার জন্য বিপর্যয়ের কারণ হতে পারে। তাই আপনার মধ্যে শোনার অভ্যাস ডেভেলপ করতে হবে। অধ্যায় 20, বেঁচে থাকুন নেতার মতো। নেতারা সক্রিয় এবং উৎপাদনশীল থেকে এবং কঠোর ও দীর্ঘ পরিশ্রম করে অন্যের জন্য উদাহরণ স্থাপন করেন। কার্যকর নেতা এও জানে যে লাইফস্টাইলের পছন্দগুলো তাদের সাফল্যে একটি বড় পার্থক্য আনতে পারে। নেতারা শারীরিক এবং মানসিকভাবে নিজের যত্ন নেন, যা নেতৃত্বের চ্যালেঞ্জ এবং মানসিক চাপ মোকাবেলায় তাদের শক্তি ও মনের শক্তি দেয়। এখানে কিছু লাইফস্টাইল নিয়ম রয়েছে যা সেরা নেতারা অনুসরণ করেন। পরিপূর্ণ ঘুম। 7 থেকে 8 ঘন্টা ঘুমের মাধ্যমে আপনি আরও শক্তি পাবেন এবং আরও সজাগ, পজিটিভ এবং স্থিতিজ্ঞাপক হয়ে উঠবেন। নেতা হিসেবে আপনাকে সর্বদা উপস্থিত থাকতে হবে। আপনি নিজেকে অতিরিক্ত অবসন্ন হতে বা কোনো ধরনের মানসিক কুয়াশার মধ্যে থাকতে দিতে পারবেন না। আপনার ব্যাটারি চার্জ করুন। চ্যালেঞ্জ এবং সংকটের সময়গুলোতে বিশেষত বিশেষত ক্লান্তিকর হতে পারে, যদিও এটি অনুপাতহীন বলে মনে হতে পারে। তবে কখনো কখনো ব্যবসার সঙ্গে সম্পর্কিত যে কোনো কিছু দিনের তবে কখনো কখনো ব্যবসার সঙ্গে ব্যবসার সঙ্গে সম্পর্কিত যে কোনো কিছু থেকে পুরো দিন ছুটি নেওয়া প্রয়োজন। পুরোপুরি বন্ধ। আপনার নিজেকে রিচার্জের একটা ভালো অপশন হলো 36 ঘন্টা সম্পূর্ণরূপে ছুটি নেওয়া। শুক্রবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত কম্পিউটারের দিকে তাকাবেন না, বা আপনার অফিস থেকে ফোন কল বা এমনকি পড়াশোনার উপাদানও নেবেন না। নিজে বিশ্রাম দিন এবং এতে আপনি আরও সতেজ হয়ে কাজে ফিরে আসবেন। আপনার ডায়েট দেখুন। অনুকূল শক্তিতে আপনার মস্তিষ্কে কাজ করার জন্য সঠিক খাবারের প্রয়োজন। 3টি সাদা বিষকে বাদ দিন: চিনি, নুন এবং ময়দা। রুটি, মিষ্টি, কোমল পানীয় এবং পাস্তা এড়িয়ে চলুন। এর পরিবর্তে ফল, শাকসবজি ও বিভিন্ন প্রোটিন যেমন মাছ, ডিম, চর্বিযুক্ত মাংস খান। প্রচুর ব্যায়াম করুন। ব্যায়ামের উপকারিতা হলো রাসায়নিক। আপনি যখন ভালোভাবে ব্যায়াম করবেন তখন আপনার মস্তিষ্ক এন্ডরফিন নামক একটা সুখী হরমোন নির্গত করবে। এটি আপনাকে আরও ইতিবাচক, আত্মবিশ্বাসী এবং সৃজনশীল করে। আপনার দিন ঠিকভাবে শুরু করুন। ঘুম থেকে ওঠার পরে 30 থেকে 60 মিনিট ব্যায়াম করে দিনে শুরু করুন। এরপর একটু উচ্চমানের উচ্চ প্রোটিন দিয়ে প্রাতরাশ খাবেন। দিনের জন্য আপনার ভালো সেটআপ হবে। আপনার শরীর সেরা সঞ্চালনের জন্য প্রস্তুত হবে। নির্জন ও শান্ত পরিবেশ বেছে নিন। আমাদের জীবন এমন শব্দ ভরে উঠেছে যা যোগাযোগ আমাদের জীবন বিভিন্ন অস্বস্তিকর শব্দ ভরে উঠেছে। টেলিভিশন, গাড়ির রেডিও এগুলো বন্ধ রাখুন। আপনার পরিবারের সঙ্গে কথা বলার জন্য এবং শিক্ষামূলক ও অনুপ্রেরণামূলক উপকরণগুলো পড়ার বা শোনার জন্য শান্ত সময়ের সদ্ব্যবহার করুন। অডিও বুক, ভিসিআর কিংবা মোটিভেশনাল কোনো কিছু শোনার বা দেখার মাধ্যমে আপনি আপনার কর্মহীন সময়টাকে ব্যবহার করতে পারেন। শূন্যতাকে পূরণের জন্য টিভি দেখার থেকে এগুলো অনেক ভালো অপশন। প্রতিদিনের নির্জনতা অনেক গুরুত্বপূর্ণ। চুপ করে বসে থাকতে দিনে 30 থেকে 60 মিনিট সময় নিন। নীরবতার মধ্যে অন্তর্দৃষ্টি এবং ধ্যানগুলো প্রকাশিত হয়, যা আপনাকে অবাক করে দেবে। আপনি কেবল আপনার দিনের পরিকল্পনা করার জন্যই নয়, স্বল্প ও দীর্ঘমেয়াদে আপনি কী চান সে সম্পর্কে স্পষ্টভাবে চিন্তাভাবনা করার সুযোগও পাবেন। নিয়মিত সময়সূচিতে একাকিত্বের অনুশীলন মহান নেতৃত্বের জন্য প্রয়োজনীয়। এতে নেতারা শান্ত হন। জীবন ও কাজের মধ্যে ভারসাম্য বজায় রাখুন। আপনার কাজের জীবন এবং ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। আপনি যখন বাড়িতে যান তখন ব্যবসাকে একপাশে রেখে দিন। আপনার পরিবারের সঙ্গে মানসম্মত সময় কাটানোর সিদ্ধান্ত নিন। সুখের মূল চাবিকাঠি হলো নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণের আইন অনুযায়ী আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ কতটুকু করতে পারলেন বলে অনুভব করছেন তার উপর আপনার সুখ নির্ভর করে। দুঃখ হলো এমন এক ডিগ্রি
যার ফলে আপনি অনুভব করেন যে আপনার নিজের উপর নিয়ন্ত্রণ নেই বা আপনার জীবন বাইরের কারণ বা অন্য ব্যক্তির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। অধ্যায় 21, সত্যতা নেতৃত্বের জন্য যেসব গুণ প্রয়োজন। আমি একবার আমেরিকার এক ধনী ব্যক্তির একটি বক্তব্য শুনছিলাম, যা আমি কখনো ভুলিনি। তিনি বলেছিলেন, আমার কাছে মনে হয় সত্যতা আসলে নিজের পক্ষে মূল্য নয়, এটি কেবল সেই মূল্য যা অন্যান্য সমস্ত মানের গ্যারান্টি দেয়। আমি যখন কৌশলগত পরিকল্পনার অধিবেশন করি, তখন সমস্ত নির্বাহীরা সেসব বিষয়ে সম্মত হন। তার মধ্যে প্রথমটি হলো সততা। নেতারা জানেন যে সততা, বিশ্বাস এবং বিশ্বাসযোগ্যতা নেতৃত্বের ভিত্তি। নেতারা যা বিশ্বাস করেন তার পক্ষে দাঁড়ান। যারা জয়ী হয় তারা কখনো প্রতারণা করেন না। সততায় অবিচল থাকুন। যুবক হিসাবে আব্রাহাম লিঙ্কন একটি সাধারণ দোকানের কেরানি হিসেবে কাজ করতেন। একদিন তিনি বুঝতে পারলেন যে কোনো গ্রাহক অতিরিক্ত অর্থ পরিশোধ করছেন। লিঙ্কন তাকে খুঁজতে বেরিয়েছিলেন এবং গ্রাহকের কাছে কয়েক মাইল হেঁটে গিয়ে তার টাকা ফিরিয়ে দেন। গল্পটি মানুষের কাছাকাছি পৌঁছে গেল এবং শীঘ্রই লিঙ্কনের সৎ স্বভাবটার জন্য সবাই তাকে চিনল। পরবর্তীকালে আমেরিকা যখন সবচেয়ে বেশি কঠিন সময় পার করছিল, তখন লিঙ্কনের এই সততা আমেরিকাকে অনেক বেশি সহায়তা করেছে। তার অদম্য সততা এবং ইন্টিগ্রিটির মূল কারণ ছিল যখন জাতির খুব বেশি বেঁচে থাকার ঝুঁকি ছিল। তিনি এজন্যই আমেরিকার সর্বাধিক প্রশংসিত ও সম্মানিত রাষ্ট্রপতি হিসেবে ভূষিত হন। কিন্তু তার সাফল্যের কেন্দ্রবিন্দুতে একই ইন্টিগ্রিটি ছিল, যা একটি তরুণ লিঙ্কনকে কয়েক পয়সা ফিরিয়ে দিতে বাধ্য করেছিল। সততা এবং ন্যায্যতার কোনো ব্যতিক্রম হওয়া উচিত নয়। আব্রাহাম লিঙ্কনের পক্ষে গ্রাহকদের কয়েক পয়সা ফিরিয়ে দিয়ে অতিরিক্ত অর্থ পরিশোধ করা, এই সত্যটি হলো তার কাছে ঋণী থাকা এবং এটি কতটুকু গুরুত্ব পেল না। আপনি যদি ছোট পরিস্থিতিগুলোর সঙ্গে আপোষ করতে ইচ্ছুক হন, তবে বড় পরিস্থিতিতে আপোষ করা খুব সহজ হয়ে যায়। আন্তরিকতা মনের একটি অবস্থা এবং আপনি যদি ছোট ছোট পরিস্থিতিগুলোতে আপোষ করতে ইচ্ছুক হন, তবে বড় পরিস্থিতিতে আপোষ করাও খুব সহজ হয়ে যায়। তাই কখনো কোনো ছোট বিষয়েও সততার ব্যাপারে আপোষ করবেন না। এখানে নেতৃত্বের 7টি পদক্ষেপ উল্লেখ করা হয়েছে সমাপ্তি হিসাবে। 1. ইচ্ছা। আপনার অবশ্যই নেতৃত্বের অভিজ্ঞতা ও দায়িত্ব নিতে হবে। 2. সিদ্ধান্ত। সিদ্ধান্ত নিন যে আপনি মূল্য পরিশোধ করতে চলেছেন এবং নেতৃত্বের এই নীতিগুলো অনুশীলন করুন। 3. নির্ধারণ। সমস্ত নেতা তাদের কেরিয়ারে গঠনমূলক অংশগুলোতে উভয়ই নেতা হওয়ার জন্য এবং নেতা থাকার জন্য দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ থাকেন। 4. শৃঙ্খলা। শৃঙ্খলা হলো আত্মপ্রভুত্ব এবং আত্মনিয়ন্ত্রণ অর্জনের আপনার দক্ষতাকে নেতৃত্বের শীর্ষস্তরে কত উচ্চ তুলবেন তা নির্ধারণকারী। ভূমিকা। আপনার প্রশংসিত নেতাদের কাছ থেকে শিখুন। কিভাবে আপনি তাদের আচরণগুলো আপনার আচরণে অন্তর্ভুক্ত করতে পারেন সে সম্পর্কে ভাবুন। 6. অধ্যয়ন। নেতৃত্বের বিষয়ে বই পড়ুন, নেতৃত্বের উপর কোর্স করুন এবং কার্যকর নেতৃত্ব কী তা শিখুন। আপনি যা করছেন তা কিভাবে প্রয়োগ করতে পারেন সে সম্পর্কে চিন্তা করুন। নাম্বার 7. অনুশীলন। অনুশীলন এবং অনুশীলন। নেতৃত্ব শিখতে পারা যায়, নেতৃত্ব শিখতে হয়। নেতৃত্ব আমাদের সভ্যতার সর্বাধিক এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রয়োজন। আপনি যদি বইয়ের কথাগুলো পড়েন, কৌশলগুলো অনুশীলন করেন এবং বারবার পুনরাবৃত্তি করেন, তবে আপনি একজন নেতা হিসেবে নিজের একটি পরিষ্কার মানসিক চিত্র তৈরি করবেন এবং আপনি অবশ্যম্ভাবী সেই নেতা হয়ে উঠবেন যাকে আপনি স্বপ্নে দেখেছিলেন। আর এরই সাথে শেষ করছি ব্রায়ান ট্রেসির বই লিডারশিপ। নেতারা জন্ম নেয় না, নেতৃত্বের গুণাবলীর মাধ্যমে তৈরি হয়।